কৃষি আর মৎস্য নিয়ে যা পলিসি পশ্চিমবঙ্গ সরকারের আছে সেটা সেন্টারের পলিসিগুলোর থেকে কিভাবে আলাদা? পশ্চিমবঙ্গের প্রায় 3.5 কোটি লোক এই কৃষির উপর ডিপেন্ডেন্ট। নরেন্দ্র মোদী সিঙ্গুরে এসে খুব অদ্ভুত একটা কথা বলেন, তাতে অনেকে খুব দুঃখ পান। আমি জানি না কেন দুঃখ পান। সিঙ্গুরে শিল্প হবে, সেটা নিয়ে কোনো অসুবিধাই নেই। উনি বলেছিলেন আমাদের গুজরাটে কিন্তু মাছ নেই, কিন্তু আপনাদের এখানে বিরাট একটা রিসোর্স আছে, তার নাম হচ্ছে মাছ। এখানে 4 কোটি 4.5 কোটি লোক আমাদের মধ্যে ডিপেন্ডেন্ট। মাছের জালটা আসে অন্ধ্রপ্রদেশ থেকে। আজকে মাছের যে ওষুধ আসে হচ্ছে আমাদের তেলেঙ্গানা এবং ছত্তিশগড় থেকে। তার মানে আমরা মৎস্য মানিব, খাইবো সুখে, মানে মাছ খাবো কিন্তু মাছকে প্রডিউস করবো না। কদিন আগে মেমারিতে গেছিলাম একটা ডকুমেন্টারি বানাতে, তো সেখানে আলু চাষিদের সাথে কথা বলেছি। তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি চান যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম আসুক? তারা আটকে উঠেছে, না 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 একদম না। তারা বলছে যে শিল্প টিল্প হয়ে যাক, কারণ চাষের জমি ফমি দিয়ে দেবো, কোনো মতে নেক্সট জেনারেশনকে আনা যাবে না। অবশ্যই তাদেরকে যদি দেখানো যায় রোজগারের পথ, তার পরের প্রজন্মের পর প্রজন্ম তারা চাষটাকে একটা জায়গায় নিয়ে আসবে। পাঞ্জাবের চাষি আজকে মার্সিডিজ পর্শে কেনে, তার ছেলে মেয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে। এমন গরিবী অবস্থা, একটা কাঁকড়া ধরার জন্য একটি বাচ্চা ছেলে বা মেয়ে স্কুল ছেড়ে দেয়, 150 টাকায় বিক্রি হয় বলে। কোন রকম কৃষিনীতি ছাড়া পশ্চিমবঙ্গ সরকার চলছে এবং এখনো চলছে। রায়পুর থেকে আরম্ভ করে সারগুজার চাষি, সে 3100 টাকা পায় 1 কুইন্টাল ধানে, আর আমার এখানে পায় 1200 টাকা। সে মার্সিডিজ চড়বে না আত্মহত্যা করবে? এটা মনে রাখতে হবে, এটা কোনো ইসরায়েলও নয়, এটা আমেরিকাও নয়। আমাদের এটা ঈশ্বর প্রদত্ত সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতরম। আমাদের কাছে টাটা প্রিয়, বিড়লা প্রিয়, আম্বানি প্রিয়, আদানি প্রিয়, গোদরেজ প্রিয়, বাজাজ প্রিয়। আমরা শিল্পকে ভালোবাসি, কারণ শিল্প পুঁজি আনে, আর এরা শিল্প তাড়ায়। তোলাবাজ আর যে কাটমানি দিয়ে যার পেট চলে, সে বিজেপি ক্ষমতায় আসলে তার প্রফেশনটা কি হবে, তার পেট কি দিয়ে চলবে? কোনো বিজেপির কেউ বাহুবলী হতে পারবে না। দেখবে না বিজেপি ওখানে ভোট লুট করছে। একমাত্র রক্তপাত, একমাত্র ভোট চুরি, একমাত্র রিগিং, একমাত্র সন্ত্রাস হয় পশ্চিমবঙ্গের ভোটে। মমতা ব্যানার্জি বা এই সরকার যা যা করছে না, আপনি পয়েন্ট আউট করলেন, কি ওনার ভাবনা চিন্তাটাই ওই লেট 60s এর ট্রেড ইউনিয়ন লিডারের মতোই, এবং তিনি সেই ট্রেড ইউনিয়ন লিডারটাই ক্ষমতায় রয়েছে। একদম অগ্নিকন্যা ঘুগ্নিকন্যা হয়ে গেছে। চলে গেল লেফট, এলো আল্ট্রা লেফট। আপন বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা চলবে, যদি তোর ডানাতে কেউ না আসে, তবে একলা চলবে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। নমস্কার বন্ধুগণ, আজ চতুর্থবারের জন্য আমার পডকাস্টে এসেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার অধ্যাপক ডক্টর অরিন্দম ভট্টাচার্য। অনেক ধন্যবাদ স্যার আমার পডকাস্টে। নমস্কার। তো আজ আমরা আলোচনা করতে চলেছি কৃষি আর মৎস্য উৎপাদন দিয়েই কি করে পশ্চিমবঙ্গের বহু বহু ভোটারের জীবন বদলে দেওয়া সম্ভব। তো স্যার আগে সেটাতেই আসি, কৃষি আর মৎস্য নিয়ে যা পলিসি পশ্চিমবঙ্গ সরকারের আছে সেটা সেন্টারের পলিসিগুলোর থেকে কিভাবে আলাদা? আমাদের গত 50 বছরেই, মানে 1977 সাল থেকেই কৃষি, মানে আমাদের এখানে পশ্চিমবঙ্গ, আমরা অনেক কিছু বলছি যে কথা দিক দিয়ে, যে আমরা নিঃসন্দেহে আমাদের শিল্পের উন্নতি ছিল, উন্নত ছিলাম, আমাদের কারখানা ছিল, আমাদের মেধা ছিল, কিন্তু একটা বিরাট অংশ, এটা কোনো অস্বীকার করার জায়গায় নেই যে ব্রিটিশরা কেন কলকাতা এসছিল দিল্লি বোম্বে ছেড়ে। কারণটা হচ্ছে একটা বিরাট অংশ ছিল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বা অখণ্ডবঙ্গের এবং এখনো পশ্চিমবঙ্গের, সেটা হচ্ছে উর্বর জমি। আমাদের উপর দিক থেকে চা বাগান থেকে আরম্ভ করে বর্ধমান, যাকে আমরা বলি আর কি শস্যের ভান্ডার সারা ভারতবর্ষের মধ্যে, ধান, আলু, লঙ্কা, সর্ষে থেকে আরম্ভ করে যত রকমের শস্য উৎপাদন করা হয় সেই জায়গা নিয়ে। কিন্তু সত্যি কথা বলতে গেলে একটা জিনিস করেছিল, যেটা নিয়ে অনেকে বলে আর কি, সিপিএম এর একমাত্র মানে সাফল্য ছিল ভূমি সংস্কার। নিঃসন্দেহে ভূমি সংস্কার হয়েছিল, তার নিয়ে অনেক কথা আছে যে ভূমি সংস্কার করে আদৌ কৃষকের জীবনের উন্নতি ঘটেছে কিনা সেটা অর্থনীতির বিষয়। জমিদার জোরদার প্রথা তোলার মাধ্যমে বরং আমরা দেখেছি 30 বছর ধরে যে হিন্দুদের ক্রমশ জমি লস হয়েছে। হিন্দুরা জমি ছেড়ে শহরের দিকে চলে এসছে এবং ওখানে একটি সম্প্রদায় জমির অধিকার পেয়েছে এবং তারা কোনোদিন বড় লোক হয়নি। আমরা পাঞ্জাবে হরিয়ানার মধ্যে কোনো রকম ভূমি সংস্কার দেখি না। এই জন্যই পাঞ্জাবের কৃষককে আমরা মার্সিডিজ করে আন্দোলনে আসতে দেখি, আর আমাদের এখানে দেখি চাষিদের আত্মহত্যা, চাষিদের মিনিমাম মূল্যটুকু না পাওয়া। আমরা এখন আজকের কথা এইটুকু বলি, এটা আমরা বললাম এইটা বোঝানোর জন্য যে এই কৃষক আমাদের এখনো পশ্চিমবঙ্গে 7 কোটি ভোটার, তার মধ্যে এখনো কৃষি আর মৎস্যজীবী সংখ্যা হচ্ছে, মানে সে ধান চাষ করতে পারে, চা চাষ করতে পারে, আলু চাষ করতে পারে, চা বাগানের শ্রমিকও আমাদের কাছে চায়ের কৃষি, চা একটি শস্য বা চা একটি পানীয় যেটা একটি গাছ থেকে উৎপন্ন হয়, সেই সংখ্যাটা প্রায় 1.5 কোটি।
এবং পশ্চিমবঙ্গের প্রায় 3.5 কোটি লোক এই কৃষির ওপর ডিপেন্ডেন্ট। নরেন্দ্র মোদী সিঙ্গুরে এসে খুব অদ্ভুত একটা কথা বলেন, তাতে অনেকে খুব দুঃখ পান, আমি জানি না কেন দুঃখ পান। সিঙ্গুরে শিল্প হবে, সেটা নিয়ে কোনো অসুবিধাই নেই। উনি বলেছিলেন আমাদের গুজরাটে কিন্তু মাছ নেই, কিন্তু আপনাদের এখানে বিরাট একটা রিসোর্স আছে, তার নাম হচ্ছে মাছ, মৎস্য। এবং আমাদের এই যে মাছে ভাতে বাঙালি, মৎস্য মারিয়া খাইব সুখে, এ এক মুশকিল হয়ে গেছে। মাছে ভাতে বাঙালি হয়ে খুব গর্ব করে এখন নাকি বিজেপি মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না। নরেন্দ্র মোদী এসে বলছেন, যিনি ভেজিটেরিয়ান, তিনি বলছেন মাছ হচ্ছে আপনাদের সম্পদ, কারণ উনি অর্থনীতিটা জানেন। কারণ আমাদের পশ্চিমবঙ্গে মৎস্যজীবীর সংখ্যা 32 লক্ষ, 1 কোটি পরিবার ডিপেন্ডেন্ট। তার মানে 3 কোটি আর 1 প্লাস 4 কোটি। আমরা অনেক ডেটা সায়েন্স বলছি, অনেক আমরা হোয়াইট কলার জব বলছি, আইটি জব বলছি, কত লোক? সেটা 50 লক্ষ, 60 লক্ষ, সরকারি চাকরি 6 লক্ষ, 7 লক্ষ, স্কুল সার্ভিস, কলেজ সার্ভিস। আর কোনখানটাকে আমাদের মডার্নাইজ করতে হবে? যেখানে 4 কোটি 4.5 কোটি লোক আমাদের মধ্যে ডিপেন্ডেন্ট, সেখানে হিন্দু আছে, মুসলমান আছে, নমশূদ্র আছে, বিভিন্ন পিছিয়ে পড়া জাতি আছে যারা চাষ থেকে লাভ পাচ্ছে না। কারণটা হচ্ছে এই যে মাছ, যখন উনি বলে গেলেন, আমাদের যে ভাবতে অবাক লাগে, ইলিশ মাছ আসে গুজরাট থেকে, মাছের জালটা আসে অন্ধ্রপ্রদেশ থেকে, আজকে মাছের যে ওষুধ আসে হচ্ছে আমাদের তেলেঙ্গানা এবং ছত্তিশগড় থেকে। তার মানে আমরা মৎস্য মারিব খাইব সুখে, মানে মাছ খাবো কিন্তু মাছকে প্রডিউস করব না। আমরা বলি অন্ধ্রের চালানি মাছ। মানে আমাদের এমন অবস্থা, আমরা মাছকে বড় করার একটা হ্যাচারি, এটাকে বলে হ্যাচারি, সেই সিস্টেমটা পর্যন্ত আমরা ডেভেলপ করতে পারিনি। এবং যার ফলে যে মাছ থেকে ছোট মাছকে আমরা অন্ধ্রপ্রদেশে দিয়ে দিই, সেই মাছই আমাদের কাছে 30 টাকার মাছ 300 টাকা হয়ে ঢোকে। তার মানে আমার এখানে সবচেয়ে দুর্ভাগ্যের জায়গা ময়না থেকে সুন্দরবনে, এখনো গিয়ে দেখবে সুন্দরবনের মধ্যে এমন গরিবী অবস্থা, একটা কাঁকড়া ধরার জন্য একটি বাচ্চা ছেলে বা মেয়ে স্কুল ছেড়ে দেয়, 150 টাকায় বিক্রি হয় বলে। মাছ মানে কি? কাঁকড়া আছে, মাছ মৎস্য শিল্পের মধ্যে মুক্তো আছে, যেখান থেকে পার্ল কালচার হয়, অর্নামেন্টাল ফিশ তোমরা যেগুলো অ্যাকোরিয়ামে দেখো, কোটি কোটি টাকার বিজনেস। এমনি আমরা রুই যেগুলো খাবারের মাছ খাই, চিংড়ি মাছ খাই, সম্পূর্ণ কোনো রকম কৃষিনীতি ছাড়া পশ্চিমবঙ্গ সরকার চলছে এবং এখনো চলছে। এটা কবে থেকে এরকম এরকম ঘটনা 1980 থেকে চলছে এবং সেটাকে আরো ধ্বংস করে দিয়েছে ওই কৃষক সাথী টাথী বলে। আমরা তো কৃষক সম্মান নিধি করেছে নরেন্দ্র মোদী এসে, আমাদের এখানে কৃষক সম্মান নিধি এই সবে চালু হলো, তাও প্রায় 72 লক্ষ কৃষকের মধ্যে 22 লক্ষ রেজিস্ট্রেশন হয়নি, কারণ পঞ্চায়েত প্রধানরা চায় না, যে তারা বোধহয় আমাদের বিরোধী শক্তি বলে। তারা কি পেতে পারে আদৌ ওটা? অবশ্যই পেতে পারে। আমাদের কৃষক সাথী, আমাদের কৃষক বন্ধুর মধ্যে যে প্রকল্প আছে, মৎস্য সুগন্ধা বলে প্রকল্প আছে, সমস্ত কেন্দ্রীয় সরকারের প্রকল্প, শুনলে অবাক হয়ে যাবে যে মৎস্য সুগন্ধার প্রতি আমরা 300 কোটি টাকা পেতে পারি। পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সুবিধা আছে, সমুদ্রের মাছ চাষ করতে পারে, নদীর মাছ চাষ করতে পারে। আমরা সবাই বাঙালিরা ট্যুরিজম, আমরা উত্তরবঙ্গ গিয়ে বলি বরলি মাছ পাচ্ছি না কেন? বরলি মাছ কোল্ড ওয়াটার ফিশারি আমাদের সব ছিল। ব্রিটিশরা কেন এসেছিল? কোল্ড ওয়াটার ফিশারিতে। সেখানে আমাদের চাষিদেরকে সেই কেন্দ্রীয় সরকারের স্কিমগুলোর থেকে অ্যাপ্লাই করতে দেয় না আমাদের ডিএমরা, বিডিওরা, মানে সরকারের চাপে। মাত্র 2% আমরা সেই সরকারি সাহায্য নিই, যেখানে অরুণাচল প্রদেশ 5% সাহায্য নেয়, অন্ধ্রপ্রদেশ 17% সাহায্য নেয়, মহারাষ্ট্র 29% সাহায্য নেয়, তামিলনাড়ু 22% সাহায্য নেয়। আমাদের অ্যাপ্লিকেশন করার কেউ নেই। মানে চাষিকে, মৎস্য চাষি, আমাদের চাষের জায়গায় যদি আসি, শুনলে দুঃখের ব্যাপার, এমএসপি মিনিমাম সহায়ক মূল্য হচ্ছে ধানের হচ্ছে 2500 টাকা। আমাদের এখানে আগে ছিল সিপিএম এর কৃষক মন্ডি, এখন হয়েছে এই সরকারের কৃষক মন্ডি। গুন্ডারা তারা 1200 টাকায় ধান বেচতে কুইন্টালে কৃষককে বাধ্য করবে, এবং গরিব কৃষক, তাদের কোনো কোল্ড স্টোরেজ নেই, কোল্ড স্টোরেজ তৈরি করে দেওয়া হয় না, বেচতে বাধ্য হয়। উল্টো দিকে চিত্র বলি, 1 বছর আগে ছত্তিশগড়ের সরকার এসছে, বিজেপির সরকার, এবং বিষ্ণু সিং দেও, তিনি কি করলেন? তিনি তো 2500 টাকা দিলেনই কেন্দ্রীয় সরকারের হারে, উনি 3100 টাকা করে দিলেন। মানে একজন ছত্তিশগড় রায়পুর থেকে আরম্ভ করে সারগুজার চাষি, সে 3100 টাকা পায় 1 কুইন্টাল ধানে, আর আমার এখানে পায় 1200 টাকা। সে মার্সিডিজ চড়বে না আত্মহত্যা করবে। আলু 900 টাকা, আজকে প্রতিদিন আমরা দেখছি 900 টাকা হচ্ছে মিনিমাম একদম সহায়ক মূল্য। সেখানে আলু চাষিদেরকে 250 টাকা 200 টাকায় বেচতে হয়। গঙ্গা জলে গঙ্গা পুজোটুকু পর্যন্ত হয় না, সেই আলু তাকে 1 টাকা 2 টাকাতে 1 বস্তা বেচে দিতে হয়। তুমি কিন্তু কিনছো কলকাতার বাজারে 35 টাকা কিলোতে। মাঝখানে কারা খেয়ে নিচ্ছে? তোলাবাজ কংগ্রেস।
তাদের যত রকম ফোড়েগুলো এসে খেয়ে নিচ্ছে। তারা এই কারণে ইউরিয়া আমাদের যে সারের জন্য দরকার, পঞ্চায়েত জায়গায় যাও, কৃষক মন্ডিতে যাও, পাওয়ার কথা সরকারি দেবে 250 টাকা, বলবে না না আমাদের এখানে ওই দোকান থেকে কিনুন, 900 টাকায় বিক্রি হচ্ছে। তার মানে একটা লোকের 1 কিলোগ্রাম আলু ফলাতে 5 টাকা লাগছে, তাকে সেটা 3 টাকায় বিক্রি করতে হচ্ছে। এবং সে এরপর আর চাষ করবে না, সেই চাষের ঋণ মেটাতে গিয়ে আত্মহত্যা করবে। আমাদের 4 কোটি লোক, এই 4 কোটি কৃষিজীবী এবং মৎস্যজীবী যদি আমরা উন্নত করতে না পারি, আমাদের এখনো ভারতবর্ষে 70% কৃষিভিত্তিক সমাজ। এটা মনে রাখতে হবে, এটা কোনো ইসরায়েলও নয়, এটা আমেরিকাও নয়, আমাদের এটা ঈশ্বর প্রদত্ত সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতরম। বারবার করে বঙ্কিমচন্দ্র বলে গেছেন এই শস্য শ্যামলাং, এই অংশকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে এই জায়গা থেকে। এবং নরেন্দ্র মোদী প্রথম থেকে এসে কৃষক সম্মান নিধি, তাদের জন্য কৃষক বীমা, তাদের জন্য 1000 রকম কৃষক স্কিম, তাদের জন্য সার বীজ সম্পূর্ণরূপে চালু করা যায়। কোনো রাজ্যে এই লেভেলে কোনো জায়গায়, আমাদের হরিয়ানা পাঞ্জাব হতে হবে না, কোনো রাজ্যে কৃষক হচ্ছে মিনিমাম এই সাপোর্টটুকু পায়, আমাদের কিচ্ছু নেই। স্যার কদিন আগে মেমারিতে গেছিলাম একটা ডকুমেন্টারি বানাতে, তো সেখানে আলু চাষিদের সাথে কথা বলেছি। তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি চান যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম আসুক? তারা আটকে উঠেছে, না 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 একদম না। তারা বলছে যে শিল্প টিল্প হয়ে যাক, কারণ চাষের জমি ফমি দিয়ে দেবো, কোনো মতে নেক্সট জেনারেশনকে আনা যাবে না। তো নেক্সট জেনারেশন যদি ওখানে না আসে তাহলে চাষবাস কে করবে? আর মৎস্য তৎসতেও তো মানে হোয়াইট কলার জব হিসেবে তো ট্রিটেড হচ্ছে না, মানে ফুল রেসপেক্টেবল জব হচ্ছে না, সেটা কিভাবে সম্ভব? মানে আজকে যদি আমাদের যে কোনো, আমাদের এই চ্যানেলের দর্শক যদি এই আমাদের তোমার সঙ্গে সাক্ষাৎকারের পরে একটু ইন্টারনেট সার্চ করে দেখে যে পৃথিবীতে এই চাষের জন্য কারা কারা, এই শস্যের জন্য কত বড় বড় কোম্পানি নামছে, এবং তারা আজকে আমরা যে দেখি ব্লিঙ্কিটে অর্ডার দিই, বিগ বাস্কেটে অর্ডার দিই, আমাদের এখান থেকে তারা কিন্তু ঠিক দামে চাষটা কিনে নেয়। চাষ একটি লাভজনক রোজগারের জায়গা। মাছের বীজ, প্রন, ক্র্যাব, সি ফুড, সারা পৃথিবীতে তোমরা গিয়ে দেখেছো সি ফুড, আজকে শামুক, ঝিনুক, অক্টোপাস, কোটি কোটি টাকা দিয়ে সাংহাই কর্পোরেশন, সিএনগো, সব থাইল্যান্ড, মালয়েশিয়া, আমেরিকা, আর ওগুলো তো ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, সব ফাইন ডাইনিং রেস্টুরেন্ট হচ্ছে। আমার মাছ চাষির অবস্থা দেখো আমাদের মাঝে। অবশ্যই তাদেরকে যদি দেখানো যায় রোজগারের পথ, তার পরের প্রজন্মের পর প্রজন্ম তারা চাষটাকে একটা জায়গায় নিয়ে আসবে। পাঞ্জাবের চাষি আজকে মার্সিডিজ পর্শে কেনে, তার ছেলে মেয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে এবং তারা চাষের জমি রাখতে পারে, হরিয়ানাতে রাখতে পারে। আর আমাদের এখানে চাষের জমির অবস্থা দেখো, খেতে পায় না, ঠেলা গাড়ি, হয়েছে এই দুটোর পরিকাঠামো নেই। এখন মাত্র 11% শস্য ক্ষেতের মধ্যে ট্রাক্টর চলে। বিদ্যুৎ এত দামি আমাদের এখানে, আমাদের বাকি বিভিন্ন ভারতবর্ষের 21টা স্টেটের মধ্যে বিদ্যুতের কর মুকুব করে দেওয়া হয়েছে, বিদ্যুৎ ক্ষেত্রে 80% ছাড় দেওয়া হয়েছে। এই যে বিদ্যুতের সব প্রচন্ড দামের জন্য চাষি আজকে কি করে চালাবে ইলেকট্রিক সিস্টেম দিয়ে ট্রাক্টর, জল সেচন কিচ্ছু করতে পারছে না। সোলার হতে হবে। আমরা তাদেরকে বারবার করে বলছি যে আমরা বিদ্যুতের ছাড় মুকুব করে দেবো, আপনারা বিদ্যুতের ব্যবস্থাকে অ্যাপ্লাই করুন। সরকারকে তো উদ্যোগী হতে হবে। সরকার যদি ওখান থেকে তোলে চাষিদের থেকে, সরকার যদি আজকে তাকে বলে যে ব্রিগেড ভরাতে হবে, 21শে জুলাই সবাই আসতে হবে, চাষবাসের ক্ষেত্রে কোনো কিছু আমাকে মান্ডিতে গুন্ডামি, সে যদি বলে এসে, আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান কি বলেন, অন্য রাজ্যে আলু যেতে দেবো না। কি আশ্চর্য ব্যাপার, সে আজকে উড়িষ্যাতে বা আসামে আলুটা বিক্রি করলে 15 টাকা বিক্রি করতে পারে না, দেবো না। কারণ চাষি যে লাভ পেয়ে যাবে, যে যত জানে সে তত কম মানে। সে যদি বড়লোক, গরিব থাকলে তো লাভ। লাল পার্টি এক সময় বলতো আমরা গরিবের, যত গরিব থাকবে তত লালের গরিব থেকে বড়লোক হয়ে গেলে জানবে না, গরিব রেখে দিতে হবে। আমরা মনে করি সচ্ছল করতে হবে। আমেরিকার চাষি যদি সচ্ছল হয়, পাঞ্জাবের চাষি যদি সচ্ছল হয়, হরিয়ানার চাষি যদি সচ্ছল হয়, ছত্তিশগড় মহারাষ্ট্রের চাষি যদি সচ্ছল হয়, ওখানেও সমস্যা নেই তা নয়। এরকম নয়, সমস্ত দিক দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে তাদেরকে। এর ফলে আমাদের হিন্দু মুসলমান ব্যক্তিরকে, এই যে আমরা বলা হয় সরকার নিয়ে কৃষক সম্মান নিধি পায় না, ওখানে আমাদের মুসলমান বহু চাষি আছে প্রচুর, তাদের প্রায় 70% চাষের উপর ডিপেন্ডেন্ট, তারা প্রত্যেকেই কৃষক সম্মান নিধি পাচ্ছে। আমরা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসে বিশ্বাস করি, এবং আমরা বারবার করে বলছি আমরা আপনাদের বিশ্বাস করি, আপনারা আমাদেরকে বিশ্বাস করুন। আপনারা তো পেয়েছেন, আপনারা তো আবাস পেয়েছেন, আপনারা তো জলসে নল পেয়েছেন। আমরা কোনদিন হিন্দু মুসলমান আলাদা করেছি? কোনোদিনও করিনি। তো ল্যাপটপ দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। আমরা বারবার করে বলি আমরা মুসলমানের ভোট চাই, কারণ তাদেরকে আমরা ভারতীয় বলে মনে করি, কিন্তু পাই না।
কারণ তাদের মধ্যে যে জিনিস ঢোকানো হয়েছে, সে চাষি থেকে আরম্ভ করে বড়লোক, যে এই সরকার হচ্ছে হিন্দুদের সরকার, এই সরকার ভারতের সরকার। এই পার্টিটার নাম ভারতীয় জনতা পার্টি। হিন্দু জনতা পার্টিও নয়, হিন্দু স্বয়ংসেবক সংঘও নয়, হিন্দু সরকার নয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আমরা দেশের কথা বলি। দেশ যাকে, দেশকে যে ভালোবাসে, আমি তো মনে করি আমার কাছে সমানভাবে একজন দেশ বিরোধী যে জঙ্গি বুরহান ওয়ানি, আমার কাছে সমান দেশ বিরোধী হচ্ছে রাহুল গান্ধী, আমার কাছে সমান দেশ বিরোধী হচ্ছে সীতারাম ইয়েচুরি। সেখানে আমার হিন্দু মুসলমান কোনো ভাগ নেই। যারা দেশের বিরুদ্ধে কথা বলে, দেশের চন্দ্রযান গেলে বলে যে কেন চন্দ্রযানের আগে নারকেল ফাটানো হয়। এই তো যাদবপুরে উনি দাঁড়িয়েছেন, রাস্তায় দাঁড়িয়ে উনি গরু খান করে 80% মানুষের ধর্মবোধকে আঘাত করেন। কিন্তু অদ্ভুত এর মধ্যে আবার বলেছেন উনি ব্রাহ্মণ বলেই গরু খান। সাংঘাতিক ভাবে উনি ঋগ্বেদ জানেন না, অথর্ববেদ জানেন না, যে ব্যাখ্যাগুলো আছে যে গোহত্যা অন্তিমে। রবীন্দ্রনাথের লেখা পড়ে দেখবেন যে কেন আমরা আসলে কি জানেন তো, গরুকে আমরা মা হিসেবে দেখি, তার দুধ খাই তো, মানে এর ফলে আমরা তাকে কাটতে, যে ছাগলের দুধ খেয়ে বড় হয় সে ছাগল কাটতে পারবে না। এটা হচ্ছে তার মাতৃচিন্তা। এই বোধ বহু বছর থেকে, বহু যুগ ধরে আসছে। আমরা গরুকে আমরা এই জন্য মাতা হিসেবে সম্মান করি, তার দুধকে আমরা বড় হই বলে। নিজের মায়ের ক্ষেত্রে তার মাংস কেটে খাওয়া যায় না। উনি বোধহয় অন্য কিছু দুধ ফুট করে বড় হয়েছেন, লেনিন টেলিনের হতে পারে, সেটা হতে পারে। এবং ওনার কাছে হয়তো এটাই আলাদা বড়। আমরা গরুর দুধ খেয়ে বড় হয়েছি, যুগে যুগে গরু আমাদের মাতা। এই যে গরু পালন, পশুপালন, এটাও তুমি যে বলছিলে কৃষির পার্ট। আমাদের আজকে কৃষিতে, কৃষি, মৎস্য জীবিকা, পশুপালন, এই জায়গাটার মধ্যে প্রায় 5 কোটি লোক পশ্চিমবঙ্গের বিলং করে। ভাবো আজকে 10 কোটি ভোটারের মধ্যে সবচেয়ে বড় অংশটা এই 3টে জায়গায়। এবং তুমি যদি আজকে দেখো পশুপালন বোর্ড, সে যে গরু, ছাগল, শুয়োর, হাঁস, পোল্ট্রি পালন করবে, আমাদের পোল্ট্রিতে আরামবাগ ছাড়া কিছু নেই। আজকে কত পোল্ট্রির কোম্পানি আমি থাইল্যান্ড গিয়ে দেখে এসেছি, আমেরিকায় গিয়ে দেখে এসেছি, পোল্ট্রি আজকে মরে যাচ্ছে, পোল্ট্রির মধ্যে কোনো তার নেই। কি একটা দিয়েছে, সাথী না ব্যাথি না সমব্যাথি, কৃষক ব্যাথি না কি ব্যাথি, পশু পাখি ব্যাথি, কিছুই লাভ হয় না। ইনফ্রাস্ট্রাকচার, পোল্ট্রি কোল্ড চেন, যাতে বার্ড ফ্লু না হয়। আমাদের যে প্রতিবার সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, আমাদের এখানে ভেড়া আছে, গরু আছে, ছাগল আছে, কেন ডাকারি হবে না? হাঁস, আজকে সারা বিশ্বের মধ্যে হাঁসের মাংস খাওয়া, আমরা ছোটবেলা থেকে হাঁসের ডিম খেয়ে বড় হয়েছি, হাঁসের মাংস বহু লোক খায়, প্রচুর। আমাদের এখানে সরোবর, জল, হাঁসের প্রতিপালন কেন্দ্র, শূকরের প্রতিপালন কেন্দ্র, পর্ক, পিগারি, আমরা সারা পৃথিবী গিয়ে দেখেছি যে এই জায়গাটা থেকে আমাদের বিফের মাংসের জন্য আমরা যদি বলি, আমরা বিফ বলতে এখানে মহিষকেও বলছি, বাফেলো, সেখানেও আমরা প্রতিপালন করবো, তার চামড়া, তার শিল্প, তার লোম, তার দুধ, সমস্ত ডেয়ারি কোয়ালিটি, ডেয়ারি টেকনোলজি। আজকে আমার বলতে গর্ব হয়, আজকে আমুল কেন ডমিনেট করছে, এটা গুজরাট, রাগ করে তো লাভ নেই। আমার মধ্যে বাঙালি অস্মিতা না থাকলেও আমি রেড কাউ খাই। কেন খাই? একজন বাঙালি মালিক আছে। হ্যাঁ, আমি তো চাই। আজকে শুনলে অবাক হয়ে যায়, দুগ্ধ সমবায় কে প্রথম আরম্ভ করে? আমুল নয়, কোচবিহারের রাজা হিমুল ডায়েরি। আমরা প্রথম চালু করেছি এখানে দুগ্ধ সমবায়। আমাদের এখানে ডেয়ারি বেল্ট আছে। দুগ্ধ নিয়ে কোনো ব্যাপার নেই, পশুপালন নিয়ে কোনো ব্যাপার নেই, চাষ নিয়ে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, ট্রাক্টর, ইলেকট্রিসিটি কোনো জায়গায় নেই। এবং সেচ পদ্ধতি, ফারাক্কা ব্যারেজ হয়েছে, তিস্তা ব্যারেজ হয়েছে, উত্তরবঙ্গের জন্য সিদ্ধার্থ রায় বাংলাদেশের যুদ্ধের সময় করে নিয়েছিলেন। কিন্তু কি করলো বামপন্থী গভর্নমেন্ট? ওগুলো সব শরিককে দিত, আরএসপি কে, সিপিআই কে, সেচগুলো ডেভেলপ করলো না। যে উত্তরবঙ্গ আজকে কৃষিতে সোনা ফলাতে পারতো। আমাদের প্রথম কাজ হবে, নতুন সরকার বদলালে উত্তরবঙ্গের সেচ পদ্ধতি বন্ধ, রেন ওয়াটার হারভেস্টমেন্ট, বৃষ্টির জল ধরে রেখে চাষের ক্ষেতে পাঠানো নেই। জল ভরো জল ধরো, নল সে জল, নল আছে জল নেই, জল আছে নল নেই, সব জায়গায় চুরি। এইগুলো প্রত্যেকটাই কৃষি। একটা গাছ, একটা পশুকে ধোয়াতে হয়, পরিষ্কার করতে হয়, তার গায়ে যেন নেই আমাদের এখানে। আচ্ছা, তুমি গোয়াল ঘর যেগুলোকে বলো, আস্তাবল যেগুলোকে বলো, এই হচ্ছে অবস্থা। ঘোড়া থেকে ভ্যাকসিন তৈরি হয়, ঘোড়ার জায়গা থেকে আমরা কি স্টিচ করি, কি দিয়ে স্টিচ করি? ঘোড়ার লেজের লোম থেকে। আচ্ছা, পশুপালন, কৃষি, মৎস্য আমাদের 5 কোটি লোকের পেট চালায়, সেই রোজগার বন্ধ হয়ে পড়ে আছে, মরে যাচ্ছে লোক। আমরা যাদের কথা বলে ভাবি, বাহ ব্যাঙ্গালোর তো শিল্প করছে, ব্যাঙ্গালোর এটা নেই, ব্যাঙ্গালোর তাহলে কৃষিতে এটা ডেভেলপ করতো। আমাদের যা আছে, যে স্বর্ণময় জায়গা, ব্রিটিশরা এসেছিল কেন? এখানে এসেছিল উর্বর শস্য জমি, একটা পোর্ট, তাম্রলিপ্ত বন্দর, কলকাতা পোর্ট, তার সঙ্গে ছিল চা বাগান, কলিয়ারি, খনিজ। সিলটেশনও হয়ে গেছে অনেক, খুব একটা তো মাল মুভও করে না, কিচ্ছু মুভ করে না। কি সম্ভব? পুরোপুরি ভাবে নদীর প্রণালী গুলোকে আমাদের এগুলো প্ল্যানের মধ্যে আছে।
যে নদীর প্রণালীর এবং ইনার্ট রিভার পোর্ট, এইখান থেকে রিভার থেকে ধলেশ্বরী থেকে উড়িষ্যা দিয়ে আমাদের পোর্টে হবে। আজকে উড়িষ্যা করছে ধামসা বন্দর, কিন্তু আমরা যে সুন্দরবনে তাজপুরে যদি ডিপ সি পোর্ট করতে পারি, যা করতে বলেছিল আদানিকে, দেখো কি সুন্দর সিপিএম আদানির বিরোধিতা করে, আর এদিকে দেখো কোচি পোর্টটা বিজয়ন তুলে দিলেন হচ্ছেন আদানির হাতে। কারণ আদানি সারা বিশ্বের তৃতীয়, আফ্রিকার 38টা পোর্ট করছেন উনি, ইউরোপে 6টা পোর্ট করছে। আমাদের কাছে টাটা প্রিয়, বিড়লা প্রিয়, আম্বানি প্রিয়, আদানি প্রিয়, গোদরেজ প্রিয়, বাজাজ প্রিয়। আমরা শিল্পকে ভালোবাসি, কারণ শিল্প পুঁজি আনে, আর এরা শিল্প তাড়ায়। এরা মারবে, ধরবে, সেচ করতে দেবে না, এরা কৃষি জমির জন্য জায়গা দেবে না, এরা কৃষি জমির জায়গা থেকে ট্রেনের জন্য জায়গা দেবে না। রেলপথ 3 ঘন্টা থেকে 4 ঘন্টায় আজকে শিলিগুড়ি থেকে আসা যায়, সেটাকে আমরা 8.5 ঘন্টায় নিয়ে যাচ্ছি। আজকে আমি সীমান্তে জমি দেবো না, যাতে বাংলাদেশি মুসলমান ঢুকতে পারে, গিয়ে ভোট ব্যাংকে দাঁড়ায় এসে বসে বসে সিপিএম নকল রেশন কার্ড বানাতো, নকল ভোটার কার্ড বানাতো, তার ছাত্রী বানাচ্ছেন এখন নকল আধার কার্ড। এই জন্য তাদের সাপের মাথায় পা পড়েছে, এই জন্য এসআইআর এর মধ্যে এই গন্ডগোল শুরু হয়েছে, কারণ ধরা পড়ছে। বলছে না বাংলাদেশি কোথায়, রোহিঙ্গা করে, এই যে কাশব আলী এসে কেশব সেন হয়ে গেছে, যে আমিনা খাতুন এসে অনিমা রায় হয়ে গেছে, সেগুলোকে তো আমরা, এই যে বলছে হিন্দু মানেই ভোট। আমার ঠাকুমা 2005-এ বেঁচেছিলেন, মারা গেছেন উনি, তারপরে 7খানা ভোট দিয়ে এসছেন সরকার, স্বর্গ থেকে নেমে এসে। আমার বাবা মারা গেছেন 2018, তারপরে 3টে ভোট দিয়েছেন। আমার মা 2021-এ মারা গেছেন, প্রত্যেকের ভোটার নাম কাটা গেল। কারা ভোট দিত এগুলো এসে? এগুলো এসে ভোট দিতে হচ্ছে হিন্দুর নামে ভোট। কি সুন্দর, অনেকে ভয় পাচ্ছে হিন্দুর নাম বাদ যাচ্ছে। আরে কাদের নাম বাদ যাচ্ছে? মরে যাওয়া হিন্দুর নাম। এখানে কারা এসে ভোট দিত? তোলাবাজের গুন্ডারা। হ্যাঁ, তাহলে আমার এখানে পরিষ্কার, আমরা হিন্দু মুসলমান করিনি, মরে যাওয়া, শিফটেড, ডুপ্লিকেটেড, এবং যারা বাংলাদেশি মুসলমান এখানে পেরিয়ে এসছেন, ঝড়ে ঝড়ে পালাবে। যেই ভোটার কার্ড ক্যান্সেল হবে, সব ভাতা বন্ধ, শ্রী বন্ধ, চাকরিতে অ্যাপ্লাই করতে হবে না, আমাদের তাড়াতে হবে না। আমাদের সরকার বলেছে ডিটেন ডিপোর্ট, আমার দরকার নেই, দেখবে খাবার নেই, এমনি বেনাগরিক হয়ে যাবে, পালিয়ে যাবে। তবে হঠাৎ করে ডিটেনশন ক্যাম্পের জন্য তো উনি জমি দিলেন, সেইটা কি কারণে? ডিটেনশন ক্যাম্পের জন্য উনি দেখাতে চাইছেন, আচ্ছা, উনি দেখাতে চাইছেন যে এই দেখো ডিটেনশন হবে, আমাদের আচ্ছা। আমাদের গিয়ে দেখে আসুন। আমাদের এখনো আমাদের যে করিমগঞ্জে এত প্রচার না, 312 জন আছে, তাদের নামটা পর্যন্ত হেমন্ত বিশ্ব শর্মা গড়িয়ে দিয়েছে। 3 কোটি নাকি বাঙালি ঢুকে পড়েছে, কোনো জায়গায় ডিটেনশন ক্যাম্প নেই। তাদের ব্যবস্থা করছি, তাদের ওইখানে সরকারকে প্রত্যার্পণ করার জন্য তার এখন 312 জন বসে আছেন। লাখে লাখে কোনো রকম যাওয়ার নেই। যারা বেনাগরিক, যারা অবৈধ, তাদেরকে চলে যেতে হবে। তাদেরকে যদি না চলে যায়, সেই পুশব্যাক করার সিস্টেম আমাদের আছে। সেই পুশব্যাক করার সিস্টেম আসামে চালু হয়েছে, ছিল না? আসামে ছিল না, ত্রিপুরায় ছিল না, মেঘালয় ছিল না, সব কংগ্রেসের গভর্নমেন্ট। তারা চাইতো মুসলমান ঢুকুক, বাংলাদেশ থেকে আমার ভোটার বাড়বে। এই জন্য দেখবে রেশন কার্ড 2024-এ 6 কোটি বাতিল হয়েছে। তার মানে ভাবো 6 কোটি ভূত এসে খেয়ে যেত। তার মধ্যে 1 কোটি 15 লাখ হচ্ছে পশ্চিমবঙ্গে। তখন ভাবেনি, তখন তো ভোটটা আসেনি। 1 কোটি 15 লাখ, ওয়ান নেশন যেই করা হলো, আঙ্গুলের ছাপের আধার কার্ডের সঙ্গে যেই কেওয়াইসি করা হলো, দেখা গেলো সব রেশন নেই, এরা সব মরে যাওয়া লোক, বাইরে বাংলাদেশি মুসলমান বেনাগরিক। তখন অসুবিধা হয়নি। এখন কেন 1 কোটি লোক বাদ যাবে? তখন মনে হয়নি কেন 1 কোটি 15 লক্ষ লোকের রেশন বাদ গেল কেন? ভাবেননি আসলে যে ওই রেশন কার্ডটাই ছিল আমাদের কাছে প্রথম ভিত্তি। আমাদের মনে করিয়েছিল যে এবার এসআইআরটা দরকার। 6 কোটি লোক শুধু পশ্চিমবঙ্গে না, পশ্চিমবঙ্গ দিয়ে ঢোকে, তারপর চলে যায় কাসারগার, চলে যায় সুরাট, চলে যায় আহমেদাবাদ, ছাপ্পা জায়গায়, মাসুদ কলোনি, সিরাজ কলোনি, রিয়াদ কলোনি, এটিকাও কলোনি, পুনেতে আবিষ্কার হচ্ছে নতুন নতুন আবিষ্কার, আইনস্টাইনের মতো। হসুরে চলে যাও, সেখানে হচ্ছে আলাপ্পাম কলোনি, ভর্তি বাংলাদেশি মুসলমান। এখানে যাচ্ছে, আমাদের কাদের নষ্ট করছে, এরা যখন কাদের নষ্ট করছে আমাদের ভারতীয় মুসলমানদের রোজগার। হ্যাঁ, কারণ তারা বিপন্ন বোধ করছে। কারণ সমস্ত মুসলমানকে সন্দেহ চোখে দেখা হচ্ছে, তারা তাদের আসার জন্য দিল্লিতে গেলে, বোম্বেতে গেলে, কাজের মাসিকে খোঁজ করতে গেলে দেখবি একজন মুসলমান, তার মধ্যে তো অধিকাংশ লোকের আধার কার্ডটা বলে দিতে পারবো না। তার মানে কারা আসছে? এবার কি হচ্ছে, স্বাভাবিক মুসলমান দেখলেই মানুষের মনে হচ্ছে আমি তাদের প্রতি সময়াথী। এটা হওয়ার কথা না। তাদেরকে বুঝতে হবে যে তাদের কলোনিতে যখন কেউ ঢুকে এসে রাজাবাজারে পড়ে পড়ে, তাদেরকে আটকাতে হবে। কারণ তাদের উপরে লোকের সন্দেহ প্রকাশ হচ্ছে। আমরা বারবার করে বলছি, আমাদের দল বলছে, পার্টি বলছে, সরকার বলছে একজন ভারতীয় মুসলমানের প্রতি কোনো ক্ষতি হবে না। কিন্তু এই যে ভারতীয় মুসলমানদের মধ্যে যে বেনজল ঢুকে পড়ে বসে আছে, ধর্মের নাম করে, মৌলবীর নাম করে, এবং নকল জিনিস বানিয়ে বসে আছে, তাদের জন্য কিন্তু ভারতীয় মুসলমানদের ক্ষতি হচ্ছে।
তাদের খাবারে টান পড়ছে, তাদের চাকরিতে টান পড়ছে, সমস্ত ভারতীয়দের, বিশেষ করে ভারতীয় মুসলমানদের। ওয়েজেস তো ইমিডিয়েটলি সাপ্রেস হবেই। র্যান্ডাম একজন যার কম টাকায় চলে যায়, সে এসে আপনার জায়গায় সেম কাজ করবে, আপনার কি করে 1 কি টাকা করে আপনি হবে? charge করতে তোমার পারবেন? বাড়িতে 100 টাকার লোক, তুমি একটা লোককে টাকা দিয়েছো 20 টাকা, তোমার 3টে লোককে দিতে হলো। হ্যাঁ। এবার যে লোকটা 60 টাকা পেতো, তাকে দুজনের সঙ্গে ভাগ করতে গিয়ে তার রোজগার কমে গেল। হ্যাঁ। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে তাদের। আর বাকি দুজনে 60 টাকা না হলে চলে যায়, চলে যায়। তারও গরিব দেশ থেকে। তার 5 টাকা পেয়েছে, 20 টাকা পেয়ে খুশি। আর যে লোকটা 60 টাকা পেতো, তার গেল। ভারতের অর্থনীতি ডাউন হচ্ছে। হ্যাঁ। সবচেয়ে দুর্ভাগ্যের জায়গাটা, তারা নির্যাতিত হচ্ছে এবং তারা সন্দেহের চোখে পড়ছে। হ্যাঁ। এটা আমাদের কোনোদিন লক্ষ্য নয়। এগুলো সব বাইরে কথা, যে 20 কোটি মুসলমান আমাদের দেশে আছে। আমি যেসব উগ্র চিন্তা ভাবনার মধ্যে থেকে বলি, আমাকে 20 কোটি লোককে বার করে দেবো? কোনোদিন না। আমরা চাই তারা ভারতীয়ভাবে, সৎভাবে, বৈধভাবে চাকরি করে থাকুন। কিন্তু মনে রাখবেন, সেই 20 কোটির মধ্যে যে 5 কোটি ঢুকে রয়েছে বেনজল, তাদেরকে আমরা বার করবো। বাকি 15 কোটির কোনো সম্ভাবনা নেই। এবং তাদের গেটওয়ে এটা বলে দিই পরিষ্কার করে, এগুলো 2015 অবধি সব ছিল 4টে রাজ্যে, মেঘালয়, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, সব বন্ধ হয়ে গেছে। হেমন্ত বিশ্ব শর্মা এসছেন, মানিক শাহ এসছেন, বিপ্লব দেব এসছেন, মেঘালয় কনরাড সাংমা এসছেন, সব বন্ধ করে দিয়েছে সিল। একটি জায়গায় খোলা, ওপেন ওয়ে টু পাকিস্তান, দুয়ারে জামাত। এই জন্য দেখতে হবে যতগুলো আমাদের তো দুয়ারে পুরো জামা দেখো। পুরো জামাত, কোচবিহার থেকে সুন্দরবন অব্দি হ্যাঁ। জামাতে 73টা সিটের মধ্যে 68টা সিট জিতেছে এখানে। হ্যাঁ। মানে ওখানে আনসারুল্লাহ, এখানে তোলামুল। এই অবস্থা কি করে হবে? ইমিডিয়েটলি আটকাতে হবে। বিএসএফ এর ব্যাটালিয়ন করতে হবে। বিএসএফ এর অন্তত 4টে ব্যাটালিয়ন করা দরকার, মালদাতে, আচ্ছা। মুর্শিদাবাদে, দিনা এবং নদিয়া থেকে উত্তর 24 পরগনার অর্ডার জন্য জায়গা দিচ্ছে না। আপনারা গিয়ে রেখে আসবেন ছত্তিশগড়ে ব্যাটালিয়ন, যাকে বলা হয়। জায়গা না দিয়ে পার পেয়ে যেতে পারে কি করে? ফেডারেলিজমের নামে যা খুশি হবে। যা করা হচ্ছে, কারণ আমাদের দুর্ভাগ্য যে মানে কনস্টিটিউশনকে আমরা প্রচন্ড শ্রদ্ধা করি। কনস্টিটিউশনে এটা আছে যে মানে রাজ্য Yes. না দিতে চাইলে না দেবে। কারণ একদম তাই, দুর্ভাগ্যজনক ভাবে এটা সত্যি। দেখুন, আমাদের তো এক তো পুরোপুরি ফেডারেলিজম না, আমাদের তো কোয়াজাই ফেডারেলিজম। Quasi federalism। কোয়াজাইটা কোথায়? সবই তো ফেডারেলিজম চলছে। এইটাই মুশকিল, যে সংবিধানে বলে দেওয়া আছে, বাবা সাহেব এই বিশ্বাস থেকে করেছিলেন, এই বিশ্বাসে কেটিরাও করেছিলেন, লিখেছিলেন, আমরা শ্রদ্ধা করেছি এবং এখনো করি, যে জমি সম্পূর্ণভাবে রাজ্যের অধিকার। মানে এ খুব দুর্ভাগ্যের জায়গা। অনেকে বলে কিছুই করতে পারছে না অমিত শাহ, কিছুই করতে পারছে না বিজেপি। হাস্যকর ব্যাপার, জমি, আমরা একটা মসজিদ আছে বলে আমরা দ্বিতীয় রানওয়ে করতে পারছি না। হ্যাঁ। আমরা দ্বিতীয় যেটা এয়ারপোর্ট, সৌদি আরবিয়া মানছে না। যেটা সৌদি আরবিয়া মানছে না, 3টে মসজিদ ভেঙে দিচ্ছে। আমাদের এখানে যারা নামাজ পড়তেও আসে না 12-13 জনের বেশি, সুতরাং মসজিদকে ভাঙতে হবে বলে এখানে মসজিদ জায়গায় মন্দির থাকলে আমি একই কথা বলতাম, হ্যাঁ, চার্চ থাকলেও একই কথা বলতাম। তাই তো হচ্ছে। বারাণসীতে তো পরের পর মন্দির ভেঙে তো ভেঙে দাও, ডেভেলপমেন্ট করতে হবে, হ্যাঁ। মন্দির আমরা করে দেবো নতুন জায়গায়, এরকম কোনো ব্যাপার নয় যে আমাদের এখানে ধর্ম থাকবে না। ধর্মের জন্য রাষ্ট্রের কোনো উন্নয়ন আটকাতে পারে না। ধর্ম বাড়ির ব্যাপার, ধর্ম বিশ্বাসের ব্যাপার। এবং ধর্মকে যেমন তুমি রকম ভাবে তাকে তুমি অপমান করতে পারো না, তাকে তুমি যেমন মসজিদটাকে সরিয়ে দিয়ে দ্বিতীয় রানওয়ে করে ওই জায়গায় অন্য জায়গায় একটি মসজিদ তৈরি করে দেওয়া হবে। এইটা হওয়ার জন্য কলকাতা এয়ারপোর্ট আছে, তুমি ভাবো তো, কলকাতা আমাদের মেট্রো চালু হয়েছে 1984 সালে, আজকে মাত্র 73 কিলোমিটার। আমাদের এত 3 লাইন, গ্রিন লাইন, মেন লাইন, ওই লাইন, সেই লাইন হয়ে, তার মধ্যে এইটা। সেখানে আজকে দিল্লি 2013 থেকে মেট্রো শুরু হয়ে 326 কিলোমিটার। তার কভারেজ কতটা? সে গুরগাঁও চলে যাচ্ছে, সে নওদা চলে যাচ্ছে, লন্ডন মেট্রোর মতো হয়ে যাচ্ছে। তুই ভাবতে পারো একটা সরকার নিজের সরকারি কর্মীদের ডিএ আটকাতে আদালতে যায়, নিজের মেট্রো রেলকে আটকাতে, কালিদাসের বাবা নিজের মেট্রো রেলকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে চলে যায়, যেখানে অন্যান্য রাজ্যরা বসে আছে যে সব রাজ্যই যে আমাকে মেট্রো দাও। হ্যাঁ। যেখানে কলকাতা মেট্রো হয়েছে 1984 সালে, আমাদের শিলিগুড়িতে কেন মেট্রো হবে না? কেন হলদিয়াতে মেট্রো হবে না? কেন আজকে আসানসোল বর্ধমান মেট্রো হবে না? আসানসোল দুর্গাপুর কেন মেট্রো হবে না? কোনো চেষ্টাই নেই। অর্থাৎ 1984 সালে এখানে মেট্রো হয়েছিল, এবং সেটা ভাগ্য হলো সিদ্ধার্থ শঙ্কর রায় প্ল্যান করেছিলেন বলে। সিপিএম যেটা ভাবে সেটা বলে তো আমি ছেড়ে দেবো না, এটা নিঃসন্দেহ নয়। সিদ্ধার্থ শঙ্কর রায় ভেবেছিলেন, তিনি ফারাক্কা ব্যারেজ করেছিলেন, সেখানে ভূমি সংস্কার শুরু হয়েছিল, উত্তরবঙ্গে জল নিয়ে সব বন্ধ করে দেওয়া হলো। এবং এই যে পরিষ্কারভাবে হঠাৎ করে টাটাকে কেন তাড়ানো হলো, কেন ঘুম ভাঙলো নতুন করে? 1977 সরকারে এসে 1990 মধ্যে একটি হলদিয়া 40,000-কে তাড়িয়ে দেওয়া, হ্যাঁ, ডানলপ যেসব গেস্কিং উইলিয়ামস থেকে আরম্ভ করে মেটাল বক্স, ইন্ডিয়ান অক্সিজেন, সেন্ড্রালে, যেগুলো নাম শুনে আমরা বড় হয়েছি, সব হাওয়া করে দিল। আর হলদিয়া পেট্রোল রক্ত দিয়ে কিছু করা যায় না। শিল্প পুঁজি দিয়ে তৈরি হয়, শ্রমিক দিয়ে তৈরি হয়, অর্থ দিয়ে তৈরি হয়, রক্ত দিয়ে বক্রেশ্বর করা যায় না। হ্যাঁ, ইলেকট্রিসিটি প্ল্যান্ট ওটা কোনো শিল্প নয়। তারপর আবার 20 বছর বাদে ঘুম ভাঙলো, সেক্টর 5
সেক্টর 5 এখানে যতজন চাকরি করে 1,12,000 জন চেন্নাইয়ের TCS এর দুটো প্ল্যান্টে চাকরি করে, ওরা দেখাচ্ছে সেক্টর 5। তারপর আবার ঘুম ভাঙলো যে এবারে টাটাকে আনতে হবে। এতদিন তো টাটা বিড়লা ছিল জাতির শত্রু, এখন নতুন শত্রু দাঁড়িয়েছে আম্বানি আদানি। এদিকে বিজয়ন দিয়ে দিচ্ছেন আদানিকে পোর্ট, সবকিছুই নেবে, সবকিছুই তাড়াবে। পুঁজিপতির বিরুদ্ধে এদিকে পুঁজি চাই, কি হবে? আমি যদি মনে করলে ধরলাম যে এই যে বলছি সরকারি চাকরি আমরা দেবো, কথা দিয়েছি আমরা 6 মাসের মধ্যে আমরা। এত ভ্যাকেন্সি আছে সেটা তো ভর্তি হবে। স্কুলে 1 লক্ষ আছে, আমরা বলেছি স্কুলে 1 লক্ষ আছে, পুলিশে 1 লক্ষ আছে। আমাদের সম্পূর্ণভাবে স্কুল পুলিশ দিয়েই 1 লক্ষ 2 লক্ষ, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পঞ্চায়েতে 1 লক্ষ আছে। স্যার বিজেপি পাওয়ারে আসলে তো মনে হয় না খয়রাতিগুলো বন্ধ করবে, তাহলে এগুলোর স্যালারি আসবে কোথেকে? শিল্প থেকে আসবে। আমাদের তো মধ্যপ্রদেশ বা মহারাষ্ট্রে কোনো অসুবিধা হয় না। শিল্প এসেও তৈরি হয়ে অর্থ উপার্জন করতে হতে তো আমার তাও লাগবে না, প্রথম 5 বছর স্যালারি দেবে। একদম বলেছি আমাদের রাজকোষে চাপ পড়বে না। আমাদের 26টা কেন্দ্রীয় স্কিম আমরা অন করে দেবো। আমাদের এখন সরকার থেকে ধার করে নিয়ে যুবসাথী দেওয়ার দরকার নেই। আমাদের PM কৌশল আছে, PM নিধি আছে, দীনদয়াল যুব প্রকল্প আছে, আর আমরা এরকম করে যুবসাথী, PM বিশ্বকর্মা আছে, আয়ুষ্মান ভারত আছে, কৃষক সম্মান নিধি চালু করা থেকে আরম্ভ করে প্রচুর স্কিম আছে, যেখানে আমাদের এরকম 1,500 টাকা করে দেওয়া শুধু না, আমরা 3,000 টাকা করে দেবো। কিন্তু মনে রাখবে হরিয়ানা সাহেব সিং সোনি এসে কি করলেন, সক্ষম প্রকল্প আমরা 5,000 টাকা করে দেবো। আমাদের সংকল্পপত্রে লেখা থাকবে এমন জিনিস 2 বছরের জন্য দেবো, সে কিছুটা শিখুক, রাইট, AI শিখুক, ডেটা শিখুক, তো ভাবেই দেওয়া হয়। তাই তো দেওয়া হয়। AI শিখুক, ডেটা শিখুক, পোল্ট্রি শিখুক, তারপর থেকে তার যে কোনো মৎস্য পালন শিখুক, যাতে সে এই 5,000 টাকা নিয়ে একটা ভালো কোর্স করে, স্কিল, ডিগ্রি নয় স্কিল করে, সে যাতে নিজের রোজগার নিজে করতে পারে। বোকা বোকা কথা বলে লোকে। মোদি বলেছিলেন কোটি কোটি চাকরি দেবেন, আরে কোটি কোটি চাকরি নয় রে, কোটি কোটি রোজগার দিয়েছেন। বহু লাখপতি দিদি হয়েছেন, যে মহিলারা আজকে প্রায় 13 লক্ষ মহিলা, তারা নিজেরা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়েছে, এবং তার সঙ্গে আরো দিদিদের দাদাদেরকে সেই ব্যবসার মধ্যে লাগিয়েছেন। উনি রোজগার বাড়িয়েছেন, কর্মসংস্থান বাড়িয়েছেন। কোনো আকাশ থেকে চতুর্থ অর্থনীতি হয়নি। GST বাড়ে কেন? মানুষ কিনছে বলে, সেখানে ট্যাক্স, মানুষের কনজাম্পশন হচ্ছে, মানুষের কাছে পয়সা আসছে। এবং খুব সহজ কথা, GST বাড়ার মানে হচ্ছে মানুষ কিনছে, ওই জন্যই জেনারেল সেলস ট্যাক্সের জায়গায় বাড়ছে। কাঁচা বিল বন্ধ হয়ে গেছে। আমরা ছোটবেলা থেকে গিয়ে বললাম ক্যাশে নিচ্ছি দাদা, হ্যাঁ এই সোনার ঘড়ি বিয়েটা হাটটা আপনার 6,000 টাকা, 4,800 টাকায় দিয়ে দেবেন। ট্যাক্স ফাঁকি দেওয়া, সরকারকে ফাঁকি দেওয়া কোনোভাবেই আর চলবে না। কাঁচা রসিদ পাকা রসিদ বলে কিছু নেই। স্যার অ্যানিমাল হাজবেন্ডারি, ফিশারিজ আর এগ্রিকালচার মিলিয়ে যে আপনি বলছেন প্রায় 50% পপুলেশনই সেটাতেই, 60,000 কোটি টাকার ব্যাপার, যেটা শূন্য হয়ে 2,000 কোটি টাকা পড়ে তারা আছে। কি ভোটার ব্লক হিসাবে পরিণত হয়েছে এখন? আমার যে 5 কোটির মধ্যে ভোটার ব্লক হচ্ছে আমাদের 3 কোটি, বাকি যে তার পরিবার। মানে একটা ব্লক যেমন মহিলা, আজকের মহিলাদের আজকে ওই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তারা কি ব্লক? অনেকেই মহিলা। সুন্দরবনে আমাদের ইউনেস্কো থেকে কাজ হয়, খুব সুন্দর একটা কথা আছে, ইংরেজিতে কথাটা বললে বাংলাটা বলছি, যে ফিশারিহুড অব দ্য ওমেন। মৎস্যর সঙ্গে আমাদের সুন্দরবনে অধিকাংশ, যেমন চায়ের বাগানে গেলেও দেখবে মহিলা চা চাষি, মাছের ক্ষেত্রেও গিয়ে দেখবে অধিকাংশ মহিলারা গিয়ে কাঁকড়া ধরছে, মাছ ধরছে। পুরুষেরা আছে, বিরাট সংখ্যক মহিলাদের জায়গা আছে, তাদের কোনো সাপোর্ট নেই। এবং এই যে মহিলারা রোজগারে সক্ষম, শুধুমাত্র যে আজকে IT সেক্টরে যাচ্ছে আমাদের বাড়ির ছেলেমেয়েরা বলে, গ্রামের মেয়েরা, সে যদি আজকে দেখে তার ইনফ্রাস্ট্রাকচার আছে, তার কাছে এক ফিশ ডেন বলে কোনো মার্কেট এলো, ফিশ উইং বলে একটা মার্কেট এলো, সেই 150টা কাঁকড়া দিতে পারলো, তাকে ধরে এনে কোথায় রাখবে? পচে যায় তো। ওখানে সুযোগ নেয় হচ্ছে ক্যানিং এর ব্যবসায়ীরা, শওকত মোল্লারা, তারা বলে 20 টাকায় বেচে দে, 200, 4,000 টাকায় বেচে দিতে হলো, যেটা সে 100 টাকা করে পেত। আমি যদি আজকে ভাবো, সুন্দরবন একটা বিরাট রিসোর্স, পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা বদ্বীপ, কোনো বিদেশি বিনিয়োগ নেই। কারণ এখনো গিয়ে বিভিন্ন আমার বহু বন্ধু বান্ধব শিল্পপতিরা এসছে, শিক্ষার্থীরা এসছে ডেনমার্ক থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, একটা 5 স্টার হোটেল নেই, একটা কোনো শিল্পের জন্য বিদ্যুৎ পৌঁছায়নি পর্যন্ত। গোসাবার থেকে 40 কিলোমিটার, সাপের কামড় খেয়ে মারা যায়, 4টে নদী পেরিয়ে আসতে হয়, তার মধ্যে সে ঢলে পড়ে মৃত্যু করে। ওইখানে গিয়ে আমি একটা কলেজে গেলাম, সেখানে গিয়ে দেখলাম কলেজগুলোর মধ্যে টিচার আছে বিজ্ঞানে, ছাত্র নেই। কেন নেই? সুন্দরবনে গোসাবা থেকে বাসন্তীর মধ্যে 50 কিলোমিটারের মধ্যে
কোনো জায়গায় বিজ্ঞানের শিক্ষক নিয়োগ হয়নি। 11-12 বিজ্ঞান নেই, তাহলে সে পড়বে কি করে? এই যে দুর্ভাগ্য অবস্থা, সুন্দরবনে তো এটা পাওয়ার কথা ছিল না। আজকে এরকম যদি পুয়ের্তো মতো থাকতো, যেখানে রিকি মার্টিন গান গায়, আমাদের কাছে এটা পুয়ের্তো রিকো 3 গুণ, যেখানে মধু আছে, যেখানে এরকম ওয়াইল্ড লাইফ ট্যুরিজম হতে পারে, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, যেখানে লেপার্ড আছে, যেখানে এরকম প্রচন্ড দুর্দান্ত ক্রোকোডাইল আছে, তার সঙ্গে ওয়াক্স আছে, মধু আছে, প্রচুর মেডিসিনাল প্ল্যান্ট আছে, এবং বিরাট পরিমাণ মানুষ সেই অঞ্চল জুড়ে, গোসাবা, বাসন্তী, ঝড়খালি, গাদাখালি, যেগুলো কালে আমাদের কি হয়েছে বাঙালিদের এভাবেই প্রমাণ করা হয়েছে। এ যাও একটু গিয়ে জলপান করে এসো, সঙ্গে একটু কাঁকড়া চিংড়ি খাও, আর কিছু ভাবার তো দরকার নেই। তোমরা যে কোনো জায়গায় বিদেশে, আমরা কিভাবে বললাম, আমরা কি দেখে শিখি? দামন দিউ, টপ থেকে টপ হোটেল, সেখানে টপ লেভেলের সি ফুডকে নিয়ে আসা, এবং সেই সি ফুডের বিরাট ইন্ডাস্ট্রি। লাক্ষাদ্বীপ, দমনদ্বীপ, নরেন্দ্র মোদী ঘুরে যান কেন লাক্ষাদ্বীপে? লোককে যেতে বলেন, দেখো কি ওখানকার শিল্পের পরিকাঠামো। লাক্ষাদ্বীপের থেকে 10 গুণ ক্ষমতা রাখে সুন্দরবন। আজকে 10 গুণ ক্ষমতা রাখে আমার আজকে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং। চা বাগানগুলোকে বেচে প্রমোটারের হাতে দিয়ে দিচ্ছে, ভাইপোর বিয়ে করাতে নিয়ে যাচ্ছে, তাও 300 খানা ডাক্তার ভাড়া করে। এখান থেকে কোন ভাইপোর বিয়ে হবে? এই করতে নিয়ে গেছে। সেখানে আমাদের কি করা হলো? ব্রিটিশদের চা বাগানগুলোকে নিয়ে সমস্ত সিপিএম বেচে দিল হচ্ছে ঝান্ডা ডান্ডা গুন্ডা করে। যেখানে আমরা আজকে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এই কথাগুলো আমরা খুব জানি। চা বাগানের প্ল্যান্টেশন সমস্ত জায়গায়, যে নীলগিরিতে যাও, সেখানে যে 670 টাকা পার আওয়ার পায়, আমাদের এখানে মানে পার ডে পায়, আর এখানে আমাদের প্রায় 250 টাকা। তার মধ্যে 50 টাকা দিতে হয় পার্টির নেতাকে। তারা চা বাগানে কি করবে তারা? এবং তাদেরকে বলতে হবে ব্রিগেডে আসতে হবে, শিলিগুড়িতে আসতে হবে, এবং নিরলস অত্যাচার। অথচ তার ফলানো চা খাচ্ছেন হচ্ছে ব্যারাক ওবামা, খাচ্ছেন বিল ক্লিন্টন, খাচ্ছেন আছে ডোনাল্ড ট্রাম্প। সে কি পাচ্ছে? কিচ্ছু না। সে তার চাটাকে, পাতাটাকে বেচবার পর্যন্ত, তার চা বাগানটাকে পর্যন্ত এমন ভাবে কেড়ে নিচ্ছে, কেড়ে নিয়ে ওখানে প্রমোটিং করে দিচ্ছে। দারুণ রিসর্ট, যেখানে কাজ করার কথা, চায়ের ওইখানে কোয়ালিটি আমাদের কাছে ঈশ্বর প্রদত্ত। দার্জিলিং টি, যে সেই দার্জিলিং টির চাষিদের অবস্থা দেখে এসো। আমাদের সংকল্প বলতে থাকবে, আমরা আলাদা করে বলেছি যে ওই অঞ্চলের মধ্যে আমরা কি করে টিক ট্যুরিজম, কি করে টিক কেন বলেছি? বিরাট বনাঞ্চল, ফার্নিচার, ব্রিওয়ারিজ, ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটি ড্রিঙ্ক বা লিকার বানানো যায়, যেসব অর্কিড আছে। আমি গিয়ে দেখলাম সিকিমে ফ্লোরাল ওয়াইন, তারা তাই তো করবে। কারণ ওখানে আজকে এই যে এক গন্ডগোল হচ্ছিল গ্রেনারিজ মালিকের সঙ্গে, এইসব নেই। ফ্লোরাল ওয়াইন, ফুল থেকে ওয়াইন তৈরি হয়। আজকে দারুণ স্কটল্যান্ডে আমরা স্কচ খাই। কি স্কটল্যান্ড? দার্জিলিং এর থেকে আলাদা কিছু না। আমরা সেই স্কচ হুইস্কি এখানে তৈরি করতে পারি, ভেবেছে কেউ? ওখানের লোকদেরকেও 8 কোটি টাকার বাংলার পাউচ খাইয়ে যাচ্ছে। ওখানেও ডিয়ার লটারি বেঁচে আছে। এই তো শিল্প। শিল্প হচ্ছে ডিয়ার লটারি, পাউচ, চপ, ঢপ, ঘুগনি। এদের দিয়ে চা বাগান থেকে আরম্ভ করে আজকে মালদায় কেন এয়ারপোর্ট হবে না? আজকে বালুরঘাটে কেন এয়ারপোর্ট হবে না? আমার বালুরঘাট, মালদা, আজকে মালদার থেকে বালুরঘাট সেন্টার রাজি হয়ে গেছিল তোটা বানাতে, উনি দেবেন না, জমি দেবেন না, জমি দেবেন না। আজকে কেন কল্যাণীতে এয়ারপোর্ট হবে না? হলদিয়াতে কেন এয়ারপোর্ট হবে না? আজকে অন্ডাল এয়ারপোর্টের এই অবস্থা কেন? যেখানে আমরা ভেবেছিলাম অন্ডাল এয়ারপোর্ট যদি হয় 4টে জেলাকে ধরে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, একটা আইটি হাও হবে, ডেটা হবে, কলিয়ারি হাও হবে। কয়লাগুলো চুরি হচ্ছে কেন? কয়লা খনি কেন বেসরকারীকরণ হবে না? আজকে যদি ওটা আমি গোদরেজকে দিয়ে দিই, চুরি বন্ধ হয়ে যাবে। আজকে চুরি বন্ধ হয়ে গেলেই আর হবে না ভাইপোর কিছু, আজকে কিছুই হবে না। লালা গালা, বিনয় মিশ্র, অনুপ মিশ্র কিচ্ছু থাকবে না। কারণ কয়লার থেকে, কয়লা তো আমাদের কাছে, আমাদের কাছে জ্বালানি, আমাদের থেকে অশোকনগরে তেল পাওয়া যাচ্ছে। কেন আমাদের অশোকনগরে তেলের জন্য খোঁড়ার অনুমতি দেওয়া হচ্ছে না? আমাদের বিভিন্ন জায়গায় এক্সকাভেশন, আমাদের সিএনজি, আজকে এত গ্যাসের সংকট সারা ভারতে নেই যদিও, এখানে তো সবই সুবিধা। ভ্যাকসিনও চুরি করে নেয়, এলপিজিও চুরি করে নেয়। শহরের মধ্যে যাতে একটা কৃত্রিম শর্টেজ তৈরি করা যায়, 200 টাকাটা 800 টাকা, মানে আরে যে কোনো কিছু সুযোগ এই সরকারের কাছে। আমফান হলো সুযোগ, ত্রিপল চুরি করব। এলপিজির, ইরানে যুদ্ধ হলে এবার এলপিজি দিয়ে চুরি করব। এদের কাছে যুদ্ধ সুযোগ, ঝড়ও সুযোগ, কোভিডও সুযোগ। এদের কাছে এগুলো হচ্ছে সুযোগ। শিল্প, তাদের শিল্প হচ্ছে ঝাড়া। অগ্নিকন্যা ঘুগনিকন্যা হয়ে গেছেন, কিছু করার নেই। এবং ঘটনা আমাদের কাছে কিছু না। আমরা বারবার করে কি বলছি, আমরা 4টে 5টা জিনিস সংকল্পবদ্ধ বলবো। আমরা শিক্ষাক্ষেত্রে
মানে এটা সত্যি কথা, মানে এটা কিন্তু ভুলে যাবেন। মানে আমরা কথা দিচ্ছি যে আমাদের এই যে শিক্ষাক্ষেত্রে আমরা কেন সংস্কার করবো, প্রত্যেককে চাকরি দেওয়া হবে মেধা নিয়ে, পয়সা নিয়ে নয়, ঘুষ নিয়ে নয়। এবং এটা কোনোদিন হবে না এই সরকার এলে এই সরকারের লোক ভিসি হবে, এই সরকারের লোক কলেজ চালাবে, না, কোনোদিন হবে না। সেটা যদি হয় আমাদের সুযোগ দিন না, বদলে দেবেন। এই তো দেখে এসছেন গত 50 বছরে, আপনারা দেখে এসছেন যে স্কুলের প্রিন্সিপালকে বললে হয় না, এসির দাদাকে বললে হয়, এক্সট্রা জুডিশিয়াল ইনফর্মে তৃণমূলকে বললে হয় না, আইপ্যাককে বললে হয়। এগুলো কি সরকার বলে? এগুলোকে দলীয় রাজনীতিও বলে না তো, একটা এক্সট্রা বডি বসে আছে, এলসি, আইপ্যাক। এইগুলো হচ্ছে ভয়ঙ্কর জিনিস। আমরা চাই, কোনো রাজ্যে তো হয় না, কোনো রাজ্যে শুনতে পাবো বোম্বে, দিল্লি, তার কলেজের প্রিন্সিপাল এরকম বসে আছে, শওকত মোল্লা, তার জীবিতে, যে কোনো স্কুলের গন্ডি আনেনি, বোম্বাদে, সে ঠিক করবে কলেজে কে ইতিহাসের টিচার হবে, তার প্রমোশন হবে। শিক্ষার বিরাজনীতিকরণ, স্বাস্থ্যে বদলি হবে হচ্ছে আমি যদি আমার দল করে, নইলেই কিন্তু তোমার সুন্দরবন, নইলেই মাথা ভাঙা, নইলে 21শে জুলাই যেতে হবে, নইলে একজন ডাক্তার নেতার জন্মদিন পালন করতে মেডিকেল কলেজে আসতে হবে। সেখানেই তৈরি হয় শ্যামাপদ দাস, সন্দীপ ঘোষ, সেখান থেকেই তৈরি, তারা আরজি কলেজের প্রিন্সিপাল হয়ে যায়। এই জন্যই আজকে আমাদের বোন অভয়কে এইভাবে নির্যাতিত হতে হয়, ধর্ষিত হতে হয়। সে হওয়ার যোগ্য নয় তো। দলীয় জায়গায় তিনি কারো ব্যান্ডেজ বাঁধতে পারেন, কারো হুইল চেয়ার তৈরি করতে পারেন, তিনি মাথায় সুন্দর দাগ দিয়ে দিতে পারেন, তিনি এগুলো সব সই করেছেন। ওই যে তো ভয়, তাকে যদি আমি বন্দি করে রাখি, সে যদি বলে দেয় আপনার ব্যান্ডেজটা কিন্তু আমি বেঁধেছিলাম, আপনাকে কিন্তু আমি হুইল চেয়ার করে ঘুরিয়েছিলাম, আপনার কিন্তু মাথায় যে দাগটা আছে আমি ওটা প্রেসক্রিপশন করে বলে দিয়েছিলাম, ধাক্কা খেয়েছেন, সব বলে দেবে তো। এবারও আসছে নতুন নাটক আর কি, যাত্রা বলা। অলরেডি একজন এমএলএ শুরু করে দিয়েছেন যে আমার উপরে ব্যান্ডেজ বাঁধা, ব্রিগেডের দিন নতুন নতুন জিনিস দেখতে পাবেন। পিসকে হয়তো দেখে পড়ে গেছেন, বুকে এত ব্যথা এসআইআর এর জন্য, দেখলেন আমৃতে ভর্তি হয়ে গেল, বড় হাসপাতালে ভর্তি হয়ে গেল, যে আমি এত মানসিক চাপ নিতে পারছি। ভিকটিম কার্ড, ওটা বলেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, যে আপনার এইগুলো আমরা দেখেছি, চিনেছি, জানি। স্যার, ডেভেলপমেন্ট তো পশ্চিমবঙ্গে অর্ধেক সময় হয় না শুনি যে জমি অধিগ্রহণের জন্য, তো হ্যাচারি হচ্ছে না বা জালও আসছে অন্ধ্রপ্রদেশ থেকে, সেগুলো কি জমি অধিগ্রহণ সম্ভব না বলি? না, সেগুলো আমি তো জমি অধিগ্রহণ, শিল্প করবো না। শিল্প করলেই আমাকে যদি বললে আমার 100টা ছেলে ঢুকবে, 200 জনের কোম্পানি তৈরি করবে, 100টা আমার কোম্পানি তৈরি করবেন, সিমেন্টটা বালুর, ঘালুর, বলুর। স্যার, বাকি রাজ্যে তো এমন না যে সেখানে কেউ কোথাও কাটমানি খাচ্ছে না, তো বাকি রাজ্যে ডেভেলপমেন্টটা হচ্ছে, কাটমানিও চলছে। পাশের রাজ্যে উড়িষ্যা যাও, আমি গেছিলাম আগের সপ্তাহে। মানে বাকি ভারতীয়রা সবাই একটু আমাদের থেকে অবজেক্টিভলি বেশি অনেস্ট, এটা তো হতে পারে না। আমি 2 বছর আগে উড়িষ্যা গেছিলাম, তখন নবীন পট্টনায়ক ছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, এই যে তোমরা মানরেগার কাজ করছো, রাস্তা তৈরি করছো বালেশ্বর অব্দি, তা এখানে যদি বিজেডি কোনো নেতা বলছে, আমাকে বলছে কে বলেছে বিজেডির নেতাকে বলতে হবে? আপনাকে বলেছে কেউ? বলুন তো কে আপনাকে বলেছে কথাটা নিতে হবে? 1 মিনিটের মধ্যে সরিয়ে দেবো। শুনুন, এইভাবে সরকার চলে না। আমার শুনে ভালো লাগলো। বিজেডি একজন ইঞ্জিনিয়ার বলছে, কোন বিজেডির লোকের কথা শুনতে হবে? সরকারে নবীন পট্টনায়ক বা সরকারে এখন পবনলাল মাঝি বলবে বিজেপির লোককে ডাকুন। এটাই তো বিজেপির সাফল্য হবে, যে বিজেপির লোক চুনবালি করবে না, করলে বিজেপি তাকে বন্ধ করবে। কি করে বন্ধ হলো? নীতিশ কুমার যে একেবারে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ভেবেছিলাম 2010-এ বিহারে কি সিনেমা দেখতাম আমরা, শুল, অপহরণ, গঙ্গা জল, আমরা সিনেমা দেখেছি সবাই। সিনেমার মধ্যে কি দেখেছি? তুলে নিয়েছে, এখন পাবে। পঞ্চায়েতের মধ্যে দেখেছি শুলের মধ্যে লোকটা বলছে আমি ভোটটা করব, একটা রক্তপাত হয়, একটা রিগিং হয়, একটা কোনো জায়গায় বিহারের মধ্যে মারপিট, গন্ডগোল, মারামারি, দাঙ্গা ইউপির মধ্যে পাও? হ্যাঁ পাও। যে ভুল, সে যে বাজে বিল্ডিং তৈরি করছে ইল্লিগাল, যেটা কলকাতা জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে ইল্লিগাল বিল্ডিং, সে বিকাশ দুবে করলেও তাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে, সেটা আজম খান করলে হবে। ওখানে আজম খান আর বিকাশ দুবের কোনো পার্থক্য নেই আদিত্যনাথ যোগীর কাছে। যে আইন বিরোধী, কোনো বিজেপির কেউ বাহুবলী হতে পারবে না। ওই জন্যই দেখবে না বিজেপি ওখানে ভোট লুট করছে। অখিলেশ হেরে গেলেও, তেজস্বী হেরে গেলেও কোনোদিন তারা বলে না রিগিং হয়েছে। বিজেপি হেরে গেলেও আমরা কোনোদিন বলি না হেমন্ত সোরেন রিগিং করে জিতেছে। একমাত্র রক্তপাত, একমাত্র ভোট চুরি, একমাত্র রিগিং, একমাত্র সন্ত্রাস হয় পশ্চিমবঙ্গের ভোটে। যেখানে সাদা থান পাঠানো হয়, যেখানে লোককে বলা হয় যে যদি দিতে আসিস তোর মেয়েকে তাহলে নিয়ে যাবো। স্যার, তোলাবাজ আর যে কাটমানি দিয়ে যার পেট চলে, সে বিজেপি ক্ষমতায় আসলে তার প্রফেশনটা কি হবে? তার পেট কি দিয়ে চলবে? চাকরি করবে, রোজগার করবে, ব্যবসা করবে। যে লোকটা ভাবে আমি 1,500 টাকাতে চলতে পারবো না, ঠিকই বলেছেন তৃণমূলের নেতা, যে পান গুটখা খাবে, ঠিকই। আমি যদি তার হাতে দিয়ে দিই
আমরা 5 বছরের ছাড়ও দিচ্ছি তাকে অ্যাপ্লাই করার জন্য, সমস্ত ভাতা চাকরি সমস্ত কিছুতেই, যে সে আজকে একটা সক্ষম প্রকল্পে ধরো তোমার আছে যে ক্যামেরা, সে ক্যামেরার কাজ শিখবে, সে ক্যামেরার কাজ শেখার জন্য সে ফটোগ্রাফি শিখবে 2 বছরের জন্য, এটাও তার স্কিল। হ্যাঁ, আলোর কাজ শেখা, আমি যখন ছোটবেলায় নাটক করতাম আমি আলোর কাজ করতাম। আচ্ছা, হ্যাঁ, এর ফলে আমরা আলোর কাজ শিখেছি না, অভিনয় করিনি, কিন্তু স্টেজের পিছনে আলোটা কি করে দিতে হয়, কি করে জ্যামাল লাগাতে হয়, কি করে লাইট ইয়ে করতে, এটাও তো স্কিল। হ্যাঁ, আমি এটা শিখে ভবিষ্যতে রোজগার করব, হতেই পারে সেটা বোম্বেতে রোজগার করলাম, হ্যাঁ। সেটা পশ্চিমবঙ্গে কোনো ফিল্ম কোম্পানিতে রোজগার করলাম, কোনো অ্যাড এজেন্সিতে চাকরি করলাম। আই ডেভেলপ এ স্কিল। আমাকে তোলা তুলতে যেতে হবে না, আমাকে ওই দাদার সঙ্গে গিয়ে চুলটাকে লাল চুল কানে দুল যুব তৃণমূল হতে হবে না, আমার দরকার নেই আমার, আমি রোজগার করবো। এই যে বলে না সংগঠন দরকার, কেন সংগঠন দরকার? আমি গুজরাটের ভোট দেখেছি, ভোটের দিন ভোট হচ্ছে, সংগঠন করতে হবে কেন? তুমি কাজ করবে, তুমি এসে দিনের দিন ভোট দিয়ে যাবে তোমার যাকে পছন্দ হচ্ছে। এখানে একদম রাজনৈতিক, এখানে রাজনীতি জীবন ও জীবিকা। হ্যাঁ, মানে আমার পার্টি অফিসে ঢুকে ঝাড়ফাড় দিলে 8 থেকে, এরকম লোক নেই গো সারা ভারতবর্ষে। পশ্চিমবঙ্গে 9টা থেকে 6টা এরকম বসের লোক আছে যে পার্টি অফিস বলে ঝাড়বুঝ করে দিয়ে থাকতে হবে 10 জন হাত পা তুলে, এবং ঘটনা হচ্ছে এটাই ঘটনা। আমরা এগুলো বিশ্বাস করি না। আমার মনে করি হাতে কাজ থাকলে সেটা গুন্ডামি করবে না, নোংরামি করবে না, বরং আরেকজনকে নিয়ে আসবে। কেন আমি তো, আমার দুঃখ লাগলো খুব, আমার কেন দুঃখ লাগলো যে আমি ঈদের দিন ফিরছি দূর থেকে, আমি ফিরছি কোলাপুর থেকে, হাজার হাজার, মানে হাজার হাজার লক্ষ লক্ষ, মানে আমি যখন নামলাম, আমি যে ট্রেনটা এসেছিলাম বোম্বে মেল, অন্তত মানে 20,000 মুসলমান, কম বয়সী, জরির কাজ করে, সোনার কাজ করে, হীরের কাজ করে, স্কিল। তারা কোথায় গেছে? তারা কি হোটেলে কাজ করে? গুজরাট, বোম্বে, পুনে, ঈদের দিন ফিরছে। আমি বললাম তাদেরকে যে তোমাদের কি অবস্থা। অনেকের সঙ্গে কথা হলো আমার ট্রেনের মধ্যে স্টেশনে, ফিরে তো দেখলাম মহাসমুদ্র, সারা ভারতবর্ষের পরিযায়ী শ্রমিকের মহাসমুদ্র। তারা কেউ বীরভূমের, কেউ পূর্ব মেদিনীপুরে, কেউ মুর্শিদাবাদ, কেউ মালদা। তারা বললো যে দাদা আমরা এখানে সোনার কাজ করে, আমি দুজনকে জিজ্ঞেস করে, আমি দুটো উত্তর দিই, সোনার কাজ করে, আমি কলকাতায় করো না কেন? বলে দাদা 210 টাকা পাই পার ডে, হ্যাঁ, মাসে 6,000 টাকা, আর আমি ওখানে 890 টাকা পাই, 900 টাকা। আমি শুধু যাইনি, আমার গ্রামের আরো 5 জনকে নিয়ে গেছি। স্কিল তার মানে মূল্য পায়, যেখানে এখানে শিল্প নেই, এখানে তোলা তুলতে হবে। আরেকটা জিজ্ঞেস করলাম, হোটেলে কাজ করে, পুনেতে কাজ করছে, এখন কত ভালো অবাক হয়েছে, পুনেতে 8 মাস কাজ করে, আবার শীতকালে 4 মাস চলে যায় গোয়াতে, এত সুন্দর সিস্টেম। হ্যাঁ, দীঘায় কাজ করো না কেন? বলো একই উত্তরটা খুব সহজ, দীঘায় যদি কাজ করি, একে তো অসম্ভব কোনো শ্রমিকের রুল নেই, 10 ঘন্টা, ওখানে কিন্তু 8 ঘন্টা, মানে কোনো লেবার কোড নেই, কিচ্ছু এখানে। দিনের শেষে 250 টাকা পাই, তুমি এখানে কত পাও? 1100 টাকা। আর গোয়াতে যখন যাই নভেম্বর থেকে মার্চ, স্যার আমার টিপস দিয়ে 3,000 টাকা হয় পার ডে। তাহলে আজকে ওই জন্যই তো দেখবেন না আমাদের মুখ্যমন্ত্রী গিয়ে বলেছেন 10,000 টাকা ভাতা দেবো, গোয়াতে গিয়ে বলেছে, বুঝলি তোর আমি 15,000 টাকা এমনি রোজগার করি, তোকে 10,000 টাকা ভাতা নিলে আমার রাজ্যটা বসে যাবে। এখানে তো 1,500 টাকা দেন। ভাবো, তুমি গোয়াতে গিয়ে বলছো 10,000 টাকা দেবে, এখানে কেন 1,500 টাকা? মানে গোয়া বাঙালির থেকে বাঙালি, ওখানে পারচেস পাওয়া না, তাহলে বাঙালি অস্মিতা ওখানে কাজ করলো না। ওখানে বাঙালিকে দিচ্ছে 1,500 আর গোয়ানিসকে দিচ্ছে 10,000, তাতেও চিড়ে ভেজে নি। স্যার কয়েক মাস আগে পুনেতে গেছিলাম, ওখানে একটা পাবে গিয়ে এক ওয়েটার দেখি বাঙালি, তো জিজ্ঞেস করলাম যে কলকাতায় ফিরবে কিনা, পশ্চিমবঙ্গে ফিরবে কিনা, সে তো হেসে উড়িয়ে দিচ্ছে। সে ওখানে শুধু অ্যালকোহলটা ঢালার জন্য 40,000 টাকা পায়। ঠিক তাই, তার বারটেন্ডারিং করে সে। এবং ঠিক এই কথাটাই বললো যে, এবং তার সঙ্গে তার দুঃখটা বললো। তুমি যেমন বললে, সেকেন্ড পার্টটা বলি, বলো কে ছেলেটি হচ্ছে নলহাটিতে থাকে, মুসলিম, যেমন এখনো মনে আছে আসিফ হাসান, এখানে পড়েছে নলহাটি প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ ক্লাস 10, পরীক্ষাটা দেয়নি, ড্রপ আউট, তার আগেই চাকরি পেয়ে চলে গেছে। কেন ড্রপ আউট হচ্ছে? কেন উচ্চ মাধ্যমিক কমছে? কেন মাধ্যমিক কমছে? যে বলছে না যুবসাথী, তৃণমূল খুঁজে পাচ্ছে না, মাধ্যমিক পাস করেনি তো, নইলে বাকিতে দিতে পারতো। মাধ্যমিক না পাস করে চলে গেছে হচ্ছে কোয়েম্বাটোর, হসুর। ক্লাস দিয়ে পড়ে আমি বললাম যে বুঝি কার ভাল লাগে বলুন তো? আমার মনে হয় না নলহাটিতে ছোট বন্ধুদের সঙ্গে, চাচার সঙ্গে, ফুয়াদের সঙ্গে থাকি, তার গ্রামের মাঠে খেলি, আমাকে না 900 টাকাও দিতে হবে না দাদা,
আমাকে 500-600 টাকা দিক, আমি চলে আসবো। কে নিজের মাটি ছেড়ে যেতে চায়? আমরা তো বলছি আমরা সবাইকে ফিরিয়ে আনবো। মানে গিয়ে তো মানে গরু ছাগলের মতো তো জীবনযাপন একসঙ্গে 12 জন শুয়ে আছে, তার ফ্যামিলি এখানে থাকে, তার মাকে দেখতে পায় না, স্ত্রীকে দেখতে পায় না। আজ স্ত্রী আর মা বুঝছে যে এই যে 1,500 টাকা পাই, বুঝছে তারা বলছে তারা 10 বছর তার বরকে আর ছেলেকে দেখতে পায়নি। ঈদের সময় আসে, দুর্গাপুজোর সময় আসে, কালী পুজোর সময় আসে, 10 দিন স্বামী স্ত্রীর মিলন ঘটে, বাবা মা সন্তানকে পায়, বাকি আসার উপায় নেই। কারণ ওটাই হচ্ছে চাকরি। এখানের মতো লাল পার্টি বা সবুজ পার্টি হয়ে 12টার সময় অফিস থেকে বেরিয়ে যাওয়া যায় না। চাকরিটা করতে হয়, রোজগারটা করতে হয়, 8 ঘন্টা খাটতে হয়, প্রবল খাটনি, তার মূল্যটাও পায়। ফাঁকি মেরে সিটু করা যায় না, ঝান্ডা ওড়ানো যায় না, শিল্পটা শিল্পর মতো করতে হয়। এবং সেখানে তারা করেও, এই জন্য তারা মাস গেলে 40,000 টাকা পায়, এখানে 6,000 টাকা পায়। কে জাগবে? সে গ্রামের লোকদের নিয়ে যাচ্ছে। কেরালার থেকে অনেক খারাপ অবস্থা, গ্রাম পুরুষ শূন্য, তাদেরকে আবার অসম্ভবের অসাধারণ জিনিস, তার জব কার্ড আবার নিয়ে রাখে তৃণমূল, সেটা বিক্রি করে দেয় অন্যের নামে, তার নামে টাকা তুলছে। সে আবার থাকে যে তাকে বলে ভোট দেওয়ার সময় আসবি, তাকে আবার সরকারি কারণে তাও আসে না এখন, আর পারে না সহ্য করতে। ভোট দিতে মাকে বলবি, অথবা এমনও নির্দেশ আসে তোর মাকে, বউকে, ছেলেকে বলবি ভোট দিতে যাতে না যায়, আমরা দিয়ে নেবো। স্যার কদিন আগে কোয়েম্বাটুরে ঈশা ফাউন্ডেশনের ক্যাম্পাসে গেছিলাম আশ্রমে, সেখানে গিয়ে দেখলাম যে গ্রাউন্ড স্টাফ ইচ অ্যান্ড এভরি লোক বাঙালি, সবাই সন্দেশখালী সুন্দরবনের এলাকার লোক। আমাদের মিথ্যে বলা হয় সরকারের জায়গা থেকে 22 লক্ষ, ওরা ইচ্ছে করে ভয় লাগে। আগে বলতো না পরিযায়ী এক্সপ্রেস, কোভিড এক্সপ্রেস, তখন বুঝে গেছিলাম। আমরা 49 লক্ষ ফেরত এসেছিলেন, অর্ধেক ফেরত আসেননি, তার বেশি 1.5 কোটি লোক বাইরে থাকে, 1.5 কোটি যুব বয়স্ক মানুষ। ওই যে 19 থেকে 40 উনি ভাড়া দিচ্ছেন, কি ভাতা না দিচ্ছেন, যুবসাথী না বেকারশ্রী কি একটা দিচ্ছেন। 41 বছরে বেকার হয় না, 40 থেকে 60টা চাকরি করে না, তাদের কি হবে? তাদের গুটখা বিড়ি খেতে হয় না, তাই না? অত গুটখা বিড়ি ভাতা, উনি নিজেই বলছেন ওদের নেতারা। 50 টাকা পার ডেতে কি হয়? তার রোজগার করে পার ডে 400 টাকা, 900 টাকা। তারা আসবে? পরিযায়ী শ্রমিককে বলেছিল 5,000 টাকা করে দেবো, দিয়েছেন? মেসি যখন টুসি খেয়ে চলে গেল, ভাগ্য বলো মেসি বেঁচে গেছে, কে বাঁচলো না। রাহুল অরুণোদয় বাঁচলো না, জলের মধ্যে ডুবিয়ে মেরে দিল, আরেকজনকে নিঃশ্বাস বন্ধ করে মেরে দিল। ভাগ্য বলো মেসি বুঝে গেছিল আর 24 ঘন্টা থাকলে মারা যাবো। একজন গেঞ্জি টানছেন, একজন পেট টানছেন, কাঁধ টানছেন, মাংসের মতো। স্যার সঞ্জীব সান্যালের প্রথম বই 2008-এ লেখা, সেই বইটাতে একটা ঘটনা উনি লিখেছিলেন যে গুরগাঁওয়ের মধ্যিখানে যেখানে আর কি গুরগাঁওয়ের সেন্ট্রাল জায়গা ধরা, সেখানে একটা মাইলস্টোন আছে যেটা লেখা আছে গুরগাঁও এখন 7 কিলোমিটার দূরে। তো কলকাতার সাইজেরও কিন্তু একটা সমস্যা আছে যে কলকাতা একই জায়গায়, মানে বড় হতে হতে শুনতাম যে নর্থ কলকাতার লোকজন বলতো যে সাউথ কলকাতাটা তো কলকাতা না, ওটা জঙ্গল ছিল, 2 দিন হলো শহর হয়েছে। এখন তো সাউথ কলকাতাতেই আটকেও রয়েছে, কোথাও আর কলকাতায় এগোচ্ছে না, মেট্রোতে এগোচ্ছে না, আপনি বললেন। তো সেটাও কতটা জরুরি যে কলকাতা বলতে আমরা যা বুঝতাম 50 বছর আগে, এখনো তাই বুঝি মোটামুটি। হ্যাঁ, কিন্তু না, কলকাতা এক্সটেন্ড করেছে। তুমি নিউ টাউন, রাজারহাট যদি দেখো, সোদপুরও কলকাতা। আমাদের তুমি যদি দেখো KMDA, কলকাতা মেট্রোপলিটন রেলওয়ে, গড়িয়ার পর থেকে যে বিরাট অংশটা ডেভেলপ করেছে, বারুইপুর অব্দি আমরা এখনো মেট্রো করতে পারিনি। প্রচুর বানতলা থেকে আরম্ভ করে নিউ টাউনের মধ্যে প্রচুর শিল্পের সম্ভাবনা আছে। মানে আরে গুরগাঁওয়ের থেকে আমি বলতে পারি সঞ্জীব সান্যাল দা, মানে সঞ্জীব দা এত, মানে আমার কাছে ভারতবর্ষের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, শ্রেষ্ঠ ঐতিহাসিক, এবং তিনি রেনেসাসে যা লিখেছেন, নতুন মানে রিভলিউশনে যে লিখেছেন, তিনি বারবার করে বলেছেন বদল সম্ভব। সঞ্জীব সান্যালের কথা ধরেই বলছি, ওই আতেল, চে গুয়েভারা আর ট্রেড ইউনিয়ন বাজি করলে হবে না, যেটা গত 60 বছর ধরে হয়েছে। এই জিনিস, 3টে জিনিস আসার আগে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের GDP-র 21% দিত। 3 জন মহামানব উদয় হন পশ্চিমবঙ্গ 1967-তে, চারু মজুমদার, জ্যোতি বসু এবং সুবোধ ব্যানার্জি। এবং তারপর থেকে বিড়লাকে মারা, টাটাকে মারা, লাল ন্যাকড়া ঝুলিয়ে, ঝান্ডা টান্ডা গুন্ডা করে, মানছি না, মানবো না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, করতে হবে। গড়বো কোনোদিন বলবে না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, মানছি না, মানবো না, লড়াই চাই। কেন লড়াই চাই? কেন বাঁচতে চাই না? কেন সিনেমা দেখতে চাই না? কেন ভালো খাবার খেতে চাই না? খালি সবসময় লড়াই করতে হবে। কি জেনারেশন সারাদিন ধরে লড়ছে পশু পাখির মতো, সে লড়ছে। খাওয়ার, আমার মধ্যে খাবার নেই, সিনেমা নেই, গল্প নেই। বাঙালি কি ছিল? আমাদের জেঠু কাকুরা কি ছিল? উত্তম সুচিত্রা সিনেমা দেখতো, শনি রোববার ম্যাটনি শোতে,
আরাম করে অনাদি কেবিনে মোগলাই পরোটা খেত, খেয়ে বাড়িতে গিয়ে আড্ডা মারতো, সবাই মিলে বন্ধুরা পাড়ায় রকে আড্ডা মারতো। কারা চাকরি খুঁজতে আসতো? বলরাজ সাহানি, অমিতাভ বচ্চন। কোথায় খুঁজতে আসতো? পশ্চিমবঙ্গে। হাওড়া শিল্পাঞ্চল ছিল, কলকাতা ছিল, আসানসোল ছিল, দুর্গাপুর ছিল। এই ডান্ডা ঝান্ডা গুন্ডার উদয় হয়নি। এবং পশ্চিমবঙ্গ 1967 সালে এরকম স্বর্ণযুগে ছিল। তারপর থেকেই হয়ে গেল হচ্ছে শিল্প তাড়ানো। মানে গরিব করতে হবে তো, নইলে লাল ল্যাকড়া উঠবে কি করে? তার আগে অব্দি আমাদের পশ্চিমবঙ্গের কোনোদিনও এই জিনিস ঘটেনি। পশ্চিমবঙ্গ স্যার বীরেনের শিল্প স্টিল কোম্পানি তৈরি করেছে, এপিসি রায় বেঙ্গল কেমিক্যাল তৈরি করেছে, ক্যালকাটা স্টিল তৈরি হয়েছে, সঞ্জীব সান্যালের দাদুর মোহিনী মিল। মানে আজকে সারা পৃথিবী বিখ্যাত। সুতানুটি থেকে কলকাতার জন্ম। সুতা কথাটা কোথা থেকে এসছে? এটা হোশিয়ারি কটনের ইন্ডিয়াতে। আরে ব্রিটিশরা কি এমনি এমনি এসেছিল বোকা মতো? পৃথিবীর সব শিল্প, সব মেধা, সব শস্য, সব চা বাগান, হিমালয়, সমুদ্র, নদী, এর নাম হচ্ছে বঙ্গদেশ। বঙ্গ তুমি রঙ্গে ভরা। মানুষ এভাবে আরাম করতো, মানুষ পালিয়ে যেত না, ভয় পেত না। যেখানে পরিযায়ী শ্রমিক আসতো সেখানে আজকে আমরা 1,20,00,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষকে উপহার দিচ্ছি। আর বলছি আমরা বিহারি থাকতে দেবো না, উড়িয়া থাকতে দেবো না। ব্যাঙ্গালোর যদি বলে যে বাঙালি থাকতে দেবো না, 20 লক্ষ বাঙালির কি হবে? বোম্বে যদি বলে কান্নাডা শিখবে, কানাডা আসবে, তারা বলে এখানে বিহারিদের তাড়াবো, যারা 3 জেনারেশন ধরে এখানে রয়েছে তাদেরকে আমি তাড়িয়ে দেবো। যারা আমাকে যে মুসলমান দাঙ্গার সময় মেরেছিল, সুরাবুর্দি, ওসমান, এদের সময় জয়সওয়াল সমাজ তাদের সমস্ত লোহা দিয়েছিল তরোয়াল বানানোর জন্য, তেওয়ারি সমাজ, আজ মারোয়ারি হসপিটালে সব বাঙালিরা গিয়ে চিকিৎসা করে গরিবের পয়সায়। আমরা ভারতীয়, পশ্চিমবঙ্গে থাকা বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি, মানে বাংলা ভাষার বাঙালি নয়। মেসিও বাংলা, মেসিও স্প্যানিশ বলে, স্পেনের প্রধানমন্ত্রী স্প্যানিশ বলে, তাই বলে স্পেনের লোক নয় মেসি। আজকে আমেরিকায় ইংরেজি বলে বলে আমেরিকার লোকরা ইউকের প্রেসিডেন্ট, ইউকের বাসিন্দা নয়। খুব সহজভাবে ঠিক তেমনি ভাবেই বাঙালি আর বাঙালি আলাদা, দুটো আলাদা। বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তারা বাংলা ভাষাকে গুরুত্ব দিলে আগে পাকিস্তানকে গুরুত্ব দিয়েছিল, ওই জন্য ভাগ করেছিল। ও যদি বাঙালি সত্তা থাকতো ওরা ভারতে থাকতো। মুজিবুর রহমান থেকে আরম্ভ করে ওসমান, খাজা নিজামুদ্দিন, লিয়াকত আলী খান, সুরাবুর্দি, যদি এরা বাংলা বলতে পারতো না, প্রধান শেষ দুটো নাম যেটা বললাম, তারা বাঙালি সত্তায় কোনোদিন গুরুত্ব দেয়নি, তারা মুসলমান সত্তায় গুরুত্ব দিয়েছিল। এর ফলে বাংলাদেশ বলে কোনো কিছু তৈরি হয়নি। পূর্ব পাকিস্তান ছিল, আছে, থাকবে। স্যার, সেকেন্ড লাস্ট প্রশ্ন আপনার কাছে। মমতা ব্যানার্জি বা এই সরকার যা যা করছে না, আপনি পয়েন্ট আউট করলেন, সেগুলো কি কোনোভাবে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য, লোককে গরিব রাখার জন্য, নাকি উনার ভাবনা চিন্তাটাই ওই লেট 60s এর ট্রেড ইউনিয়ন লিডারের মতোই, এবং তিনি সেই ট্রেড ইউনিয়ন লিডারটাই ক্ষমতায় রয়েছে? একদম চলে গেল লেফট, এলো আলট্রা লেফট। মানে উনি হচ্ছেন মানে একেবারে দেখবে নকশালদের সবচেয়ে প্রিয়। নো ভোট টু বিজেপি। যত নকশাল নেতা, যত রকমের দেশ বিরোধী, যত রকমের লোক, তারা একদম ওনার ছায়া তলে। আমিরুল, জামরুল, শামরুল, এরা সব দেখবেন এমপিতে হয়ে বসেছে। হ্যাঁ, এগুলো সব ছিল নকশাল। এগুলো হচ্ছে নো ভোট টু। উনি আলট্রা লেফট, ধ্বংসাত্মক লেফট। আগের লেফট টাকা পয়সা নিত না চাকরি দেওয়ার জন্য, উনি এখন এইটাও নেন সঙ্গে, উন্নততর লেফট। আর স্যার, শেষ প্রশ্ন হচ্ছে, আপনি রিসেন্টলি নেপাল থেকে ফিরলেন, ওখানে নতুন সরকার গঠিত হলো, কিরকম বুঝছেন? খুব ভালো। নেপাল সরকার ছিল রাজতন্ত্রের সরকার, একমাত্র পৃথিবীর হিন্দু রাষ্ট্র। সেটাকে ধ্বংস করার জন্য চীন উদ্গ্রীব ছিল। তার সঙ্গে ছিল হচ্ছে কিছু খোঁচর থাকে, আমাদের দেশেও আছে, সোরসের ফাউন্ডেড কমিউনিস্ট পার্টি। তারা কি করলো, লোক খেপিয়ে একটা দিয়ে রাজতন্ত্রের মধ্যে, রাজার প্রাসাদের মধ্যে একটি ছেলেকে দিয়ে একদিনে 16টা হত্যা করালো। করিয়ে একটা আনস্টেবিলিটি তৈরি হলো, এবং করে 2007 সালের মধ্যে রাজতন্ত্র খতম, হিন্দু রাষ্ট্র খতম, কমিউনিস্টরা পাওয়ারে এলো। 17 বছরে 22টা গভর্নমেন্ট এসছে, কোনো সরকার টেকেনি। খালি চুরি, তোলাবাজি, আমাদের রাজ্যের মতো করে ওটাকে একটা চীন আর আইএসআই একটা হাব বানিয়েছিল। আজ নেপাল আবার নতুন করে মুক্ত হলো, এলেন বলেন্দ্র শাহ নতুন ভাবে, এবং ওলি বন্দী হলেন, কমিউনিস্ট নেতা। বাকিগুলো বন্দী হবে, চীনের খোঁচরগুলো। ভারত সরকার চিরকাল, এটা কোনো বিজয়ী বলে নয়, চিরকাল নেপালকে তার সিস্টার বলে এসছে, ভগিনী বলে এসছে। মাঝখানেই 20 বছর দূরত্ব তৈরি করা হয়েছিল। ভারত আর নেপাল যা বন্ধু ছিল চিরকালের মতো, ভবিষ্যতে নতুন বন্ধু হলো। অনেক ধন্যবাদ স্যার, আমার কথা শেষ হচ্ছে। থ্যাংক ইউ রাজা। আপন বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা চলবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো।
চলো